নম্বর ছবির ক ও খ অংশের দিকে তাকাবো। এটা আসলে 1 নম্বর ছবি, এটা 1 নম্বরটা লেখা ওঠেনি, তো তাই একদম নিচে আমি আবার দুটো ছবি দিয়ে দিছি। যাই হোক, এটাই 1 নম্বর ছবি। হ্যাঁ, ক অংশে পেটের ভিতরে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার ও ইউরেথ্রা এর অবস্থান দেখানো হয়েছে এবং খ অংশে আলাদাভাবে এদের অবস্থান দেখানো হয়েছে এবং ইউরিনারি সিস্টেমের কোন অংশে কোন কোন ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিন কাজ করে তাও দেখানো হয়েছে। সো সবচেয়ে উপরে দুই পাশে দুইটা কিডনি, রাইট ও লেফট, তার নিচে দুইটা ইউরেটার, রাইট ও লেফট, তার নিচে একটা ইউরিনারি ব্লাডার, সবচেয়ে নিচে একটা ইউরেথ্রা। এদের মধ্যে কিডনি ও ইউরেটার উপরে থাকে বলে কিডনি ও ইউরেটারকে বলা হয় আপার ইউরিনারি ট্রাক্ট এবং ইউরিনারি ব্লাডার ও ইউরেথ্রা নিচে থাকে বলে ইউরিনারি ব্লাডার ও ইউরেথ্রাকে বলে লোয়ার ইউরিনারি ট্রাক্ট। এখন একটা একটা করে এই 4টি অংশ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে হচ্ছে কিডনি। কিডনি কোথায় থাকে? কিডনি থাকে শরীরের ব্যাক সাইডে, অর্থাৎ পিছনে। বুকের যে 12টা হাড় বা রিব কেস তৈরি হয়, এর ঠিক নিচে মেরুদণ্ডের 2 সাইডে 2 কিডনি থাকে, পিছনে থাকে। ডান দিকে, এই অংশটা পরে দেখাবো, হ্যাঁ, শুধু কিডনি সম্বন্ধে আলাপ করা আছে। ডান দিকে লিভারের অবস্থানের কারণে ডান কিডনিটা বাম কিডনির চেয়ে একটু নিচে থাকে, দেখা যাচ্ছে ডান একটু নিচে থাকে। এখন রেনাল অ্যাঙ্গেল বলে একটা শব্দ আছে, রেনাল অ্যাঙ্গেল। এই রেনাল অ্যাঙ্গেলের ঠিক নিচে কিডনি থাকে। রেনাল অ্যাঙ্গেল কোথায় থাকে? প্রশ্ন হচ্ছে রেনাল অ্যাঙ্গেলটা কোথায় থাকে? শরীরের ব্যাক সাইডে, মানে পিছনে লাস্ট রিব, অর্থাৎ 12 নম্বর যে রিব আছে, বুকের খাঁচা যে 12 নম্বর রিব আছে পিছনের দিকে, সেই 12 নম্বর রিব এবং মেরুদণ্ডের সংযোগ স্থলে রেনাল অ্যাঙ্গেল থাকে এবং এই অ্যাঙ্গেল বরাবর কিডনি থাকে। এই রেনাল অ্যাঙ্গেল যদি টেন্ডার হয়, অর্থাৎ এই রেনাল অ্যাঙ্গেলে চাপ দিলে যদি পেশেন্ট ব্যথা পায়, তবে বুঝতে হবে যে পেশেন্টের ব্যথা হচ্ছে কিডনির ব্যথা, পেশেন্টের কিডনিতে সমস্যা আছে, হয় ইনফেকশন, না হয় পাথর, না হয় টিউমার, না হয় সিস্ট হবে। প্রতিটা কিডনি দেখতে শিমের বীজের শেপের। কিডনি বিনস আছে না, সেই বিনসের শেপ লালচে রঙের এবং ওজনে প্রায় 15 গ্রাম। প্রতিটা কিডনির 2টি অংশ দিয়ে তৈরি। কিডনির বাইরের দিকে থাকে কর্টেক্স এবং ভিতরের দিকে থাকে মেডুলা ও রেনাল পেলভিস। 1 নম্বর ছবির গ অংশের দিকে তাকাই আমরা, নিচে উপরে আর একটু উপরে উঠালে 1 নম্বর ছবির গ অংশে কিডনির মাঝ থেকে লম্বা ভাবে কেটে তার ভিতরের অংশকে দেখানো হয়েছে। কর্টেক্স, মেডুলা, রেনাল পেলভিস, রেনাল আর্টারি কিডনিতে ঢুকছে ও রেনাল ভেন কিডনি থেকে বের হয়ে আসছে। 1 নম্বর ছবির ঘ অংশে কিডনির কর্টেক্স ও মেডুলার মধ্যে নেফ্রনের অবস্থান দেখানো হয়েছে। নেফ্রনটা কি আসলে? প্রত্যেকটা কিডনি প্রায় 1 মিলিয়ন, মানে 10 লাখ ফিল্টারিং ইউনিট বা ছাঁকনি দিয়ে তৈরি। এদেরকে নেফ্রন বলে। আমরা বলি না কিডনি হলো ছাঁকনি, ছাঁকে, রক্তকে ছেঁকে পরিষ্কার করে, কিন্তু এই ছাঁকনিটা হচ্ছে নেফ্রন। নেফ্রনের মাধ্যমে এই রক্তটা ছাঁকনি মাধ্যমে পরিষ্কার হয় আর কি। নেফ্রন ইজ দি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। এই নেফ্রনের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় মূত্র তৈরি হয়। কিডনি এর আরেকটা নাম কিন্তু নেফ্রো। এই কারণে কিডনি যখন ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, তখন আমরা এটাকে কিডনাইটিস বলি না, আমরা বলি নেফ্রাইটিস। কারণ কিডনির আরেকটা নাম কিন্তু নেফ্রো এবং এই নেফ্রোটা হিসাবে কিডনির যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, যে নেফ্রন, যে ছাঁকনিটা, সেটার নাম হচ্ছে নেফ্রন। এই হিসাবে কিডনির নামটা করা হয়েছে নেফ্রো। প্রতিটি নেফ্রন 6টি অংশ নিয়ে তৈরি। চিত্র 2 নং-এর কতে নেফ্রনের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। চিত্র 2 এর পরে নেক্সট ফিগারে নেফ্রনের 6টি অংশ হচ্ছে গ্লোমারুলাস, বোমান্স ক্যাপসুল, প্রক্সিমাল টিউবুল, লোপ অফ হেনলি, ডিস্টাল টিউবুল, কানেক্টিভ টিউবুল। এখন গ্লোমারুলাসটা হচ্ছে
আসল ফিল্টারিং, আসল ছাঁকনি গ্লোমারুলাসটা। রক্তকে ফিল্টার করার জন্য গ্লোমারুলাস হচ্ছে একটা ইউনিক সেট অফ বান্ডেল অফ ক্যাপিলারি। এই ক্যাপিলারি তৈরি হয় রেনাল আর্টারি ভাগ ভাগ হয়ে। রেনাল আর্টারি যেটা ওই যে হার্ট থেকে এসেছিল অ্যাওর্টা, সেটার থেকে রেনাল আর্টারি চলে গেছে কিডনিতে, ওইটা ভাগ হয়ে 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 এই যে ক্যাপিলারি গ্লোমারুলাস, হ্যাঁ, এই ক্যাপিলারিটা তৈরি হয়। এই ক্যাপিলারির মধ্যে ছোট ছোট ছিদ্রযুক্ত এন্ডোথেলিয়াল লাইনিং নামের একটা পর্দা থাকে। এই পর্দাটাই হচ্ছে কিডনির আসল ছাঁকনি। অর্থাৎ গ্লোমারুলাস হচ্ছে কিডনির আসল ছাঁকনি। 1 মিনিটে যে পরিমাণ রক্ত গ্লোমারুলাসের মধ্যে দিয়ে ফিল্টার হয় তাকে বলা হয় জিএফআর, অর্থাৎ গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট। কিডনি নষ্ট হলে অর্থাৎ রেনাল ফেলার হলে এই যে গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট সেটা কমে যায়। একটা টেস্ট আছে, ওই টেস্টটার নাম হলো ইজিএফআর। এই ইজিএফআর নামের একটা রক্ত পরীক্ষা করলে বোঝা যায় যে কিডনি ফেলার কোন স্টেজে আছে। এরপর আছে বোমান্স ক্যাপসুল। এই গ্লোমারুলাসটা একটা বোমান্স ক্যাপসুল, মানে একটা টুপির মতো, এই গ্লোমারুলাসের উপরে একটা টুপির মতো গ্লোমারুলাসকে ঢেকে রাখে, এবং এই গ্লোমারুলাস এবং বোমান্স ক্যাপসুল মিলে তাকে বলা হয় রেনাল কর্পাস সেল। আর যে প্রক্সিমাল টিউব, লোপা ফেনলি, প্রক্সিমাল টিউব উপরের দিকে, লোপা ফেনলি নিচের দিকে একটা যায়, উপরের দিকে একটা যায়, তারপরে কালেক্টিং টিউবুলের সাথে যোগ হয়। এইসব এরা হচ্ছে টিউবিউল। এই টিউবুল গুলো রক্তের ক্যাপিলারি দিয়ে পেঁচানো থাকে, যে লাল লাল দেখা যাচ্ছে এগুলো রক্তের ক্যাপিলারি দিয়ে পেঁচানো এই টিউবুল গুলা। এখানে ব্লাড ও টিউবুলের মধ্যে জিনিসপত্রের আদান প্রদান হয়। কিছু কিছু জিনিস যা শরীরের জন্য দরকারি তা রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ রক্তে ফিরে আসে। আর কিছু কিছু জিনিস যা শরীরের জন্য অদরকারি তা সিক্রেশন হয়, অর্থাৎ রক্ত থেকে বেরিয়ে যায় এই টিউবুল গুলোর মাধ্যমে। গ্লোমারুলাসে ফিল্ট্রেশন হয়, আর টিউবুলের মধ্যে রিঅ্যাবজর্পশন হয়, সিক্রেশন হয়। এভাবে ইউরিন তৈরি হয়। ইউরিন তৈরি হয়ে কালেকটিভ টিউবুলের মাধ্যমে রেনাল পেলভিসে চলে আসে ও আলটিমেটলি ইউরেটার হয়ে, ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেথ্রা দিয়ে বাইরে বের হয়ে আসে ইউরিনটা। তো কিডনির কাজ কি? এক কথায় বলতে গেলে কিডনির কাজ হচ্ছে মূত্র প্রস্তুত ও ত্যাগ করা এবং রক্ত পরিষ্কার করা, রক্ত পরিশোধন করা। এছাড়াও কিডনির অনেক বড় বড় কাজ আছে। বিপাক ক্রিয়ার ফলে দেহে যে বর্জ্য পদার্থ বা টক্সিন তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়া কিডনির কাজ। বর্জ্য পদার্থ কি কি আছে? ইউরিয়া, ক্রিয়াটিনিন, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, রক্ত ভেঙে যাওয়ার বিভিন্ন প্রোডাক্ট এবং অন্যান্য জিনিস, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। এগুলো কিডনি দিয়ে বের হয়ে আসে। দেহের লবণ ও পানির ভারসাম্য রক্ষা করে, যেমন ইডিমা, পানি শূন্যতা, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম ওগুলা বেড়ে বা কমে গেলে এগুলো ব্যালেন্স করে কিডনি। আর কিডনি থেকে রেনিন নামের একটা হরমোন তৈরি হয়। এই রেনিন হরমোনটা কি করে? রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, রক্তচাপ বাড়তেও দেয় না, কমতেও দেয় না। এই রেনিনটা, এই হরমোনটা আবার কিডনিকে করে ভিটামিন ডি ও আরবিসি তৈরিতে অংশ নেয়। কিডনি ইরাথ্রোপয়েটিন নামে একটা হরমোন তৈরি করে। এ কি করে? বোন ম্যারোতে গিয়ে আরবিসি তৈরি করে। এই জন্য কারো যদি কিডনি নষ্ট হয়ে যায় তাদের কিন্তু রক্ত শূন্যতা দেখা যায়, তখন কি করে অ্যালোপ্যাথি ডাক্তাররা ইরাথ্রোপয়েটিন নামের একটা ইনজেকশন দেয়, যাদের ওদের রক্ত শূন্যতা চলে যায়। আর কিডনি কি করে? ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম তৈরি করে। আমরা যতই ভিটামিন ডি জাতীয় জিনিস খাই না কেন, আমরা রোদে গিয়ে বসি না কেন, রোদের মাধ্যমে স্কিনে ভিটামিন ডি তৈরি হবে, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না, কিডনি এটাকে অ্যাক্টিভ ফর্ম করবে। কিডনি কি করবে? 1,2,5 হাইড্রোক্সি ভিটামিন ডি তৈরি করবে, যেটা কিনা হাড়কে শক্ত করবে, হেলদি করবে, স্ট্রং করবে। এই অ্যাক্টিভ ফর্ম তৈরি না হলে ভিটামিন ডি কিন্তু কাজ করতে পারে না। ভিটামিন ডি কি কাজ করে? ভিটামিন ডি শরীর থেকে, ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করে, সেই কাজ করতে পারবে না। এই কারণে কিডনিটা সুস্থ থাকা দরকার। কিডনি অসুস্থ থাকলে এই কারণে ভিটামিন ডি ইনজেকশন দেওয়া হয়। হ্যাঁ, তো কিডনিটা আরো কাজ করে রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ রক্তের পিএইচ মেনটেন করে। রক্ত কি অ্যাসিডও হতে দেয় না, আবার অতিরিক্ত অ্যালকালাইনও হতে দেয় না, মানে ব্যালেন্সে রাখে। তো যাই হোক, কিডনি শেষ হলো, এবার হচ্ছে ইউরেটার। ইউরেটার অর্থাৎ বৃক্কনালী। এর 3টি লেয়ার থাকে এবং মাঝে ছিদ্র চিকন পাইপের মতো থাকে। ইউরেটারের মূল কাজ হলো পেরিস্টালসিসের মাধ্যমে সামনের দিকে অর্থাৎ নিচের দিকে পেশাবটা এগিয়ে নিয়ে যাওয়া, ইউরিনটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। ডান ও বাম দিকের দুই দিকে দুইটা ইউরেটার থাকে, এবং উপরে যে মাথাটা একটু বড় থাকে ইউরেটারের, ও ফানেল শেপের থাকে, একে রেনাল পেলভিস বলে।
এই যে রেনাল পেলভিস এবং ইউরেটারের একটা সংযোগ স্থান আছে, ওই সংযোগ স্থানটার নাম হচ্ছে ইউরেটারো পেলভিক জাংশন। যেহেতু ইউরেটারের সাথে পেলভিসের সংযোগ স্থান, এই জাংশনটা খুব, এই জাংশনের ভিতরে যে ছিদ্রটা একটু ছোট হয়, চিকন হয়, এই জন্য এখানে পাথর আটকে যেতে পারে। একইভাবে ইউরেটার এবং নিচে যে ইউরিনারি ব্লাডারে আছে, এই ইউরিনারি ব্লাডার এবং ইউরেটারের মাধ্যমে যে একটা সংযোগ স্থান আছে ওখানে, এটাকে বলে ইউরেটারো ভেসিকাল জাংশন। এই জাংশনের ভিতরে ছিদ্রটা অনেক চিকন, এখানেও পাথর আটকায় যেতে পারে। এবং ইউরেটারের আরেকটা জায়গায় চিকন থাকে, ওখানেও ইউরেটারটা মানে পাথর আটকায় যেতে পারে। এটা হলো তলপেটের দুই সাইডে, এখানে ইলিয়াক ভেসেল নামে রক্তনালী আছে, ওইটাকে ইউরেটার ক্রস করতে গেলে ওই ইউরেটারের চাপে ওই জায়গাটা চিকন ছোট হয়ে যায় ভিতরে, ওখানেও পাথর আটকে যেতে পারে। এই 3 চিকন জায়গায় সাধারণত পাথর আটকে যায় এবং তখন পেশেন্ট অত্যন্ত ব্যথা অনুভব করে। এমনিতে অনেক সময় কিডনির পাথর থাকলে বা ইউরেটারের মধ্যে পাথর থাকলে পেশেন্ট টের পায় না, কিন্তু যখন ওইসব চিকন জায়গায় গিয়ে আটকে যায় তখন পেশেন্ট প্রচন্ড ব্যথা অনুভব করে। এরপর ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়, এরও 4টা লেয়ার থাকে। এর কাজ হচ্ছে ইউরিনকে রিজার্ভ করে ধরে রাখা এবং ইউরিনকে অ্যাক্টিভলি বের করে দেওয়া। এই ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, এগুলো একটা ট্রানজিশনাল এপিথেলিয়াম নামের একটা কোষের পর্দা দিয়ে ঢাকা থাকে এবং এই কোষের ধর্ম হলো রিল্যাক্স করতে পারে, প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে। এই জন্য পেশাব আসলে দেখা যায় যে ইউরিনারি ব্লাডারটা ডাইলেট হয়ে যাচ্ছে, কারণ কি ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, মাসকুলার লেয়ার থাকে, এগুলোর কারণে এগুলি সহজেই ডাইলেট হতে পারে, সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। এরপর হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। ইউরেথ্রার মধ্যে 3টা লেয়ার থাকে এবং মেল এবং ফিমেল ইউরেথ্রার মধ্যে একটু পার্থক্য আছে। মেল ইউরেথ্রা একটু বড় এবং এর 3টা পার্ট আছে, পোস্টেটিক পার্ট, মেমব্রেনাস পার্ট, পিনাল পার্ট। কিন্তু ফিমেল ইউরেথ্রার কোনো পার্ট নাই, এর খুব ছোট, 4 থেকে 5 সেন্টিমিটারের মতো। এবং এটা হলো শর্ট ইউরেথ্রা। এই শর্ট ইউরেথ্রা হওয়ার কারণে সহজেই ফিমেলদের কি হয়, ইনফেকশন ইউরেথ্রার ভিতর দিয়ে ইউরিনারি ব্লাডারে চলে যেতে পারে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। ফিমেলদের ইউরেথ্রার ওপেনিংটা থাকে অ্যানাসের সামনে, মানে পায়খানা রাস্তার সামনে থাকে। তাই স্টুল থেকে ব্যাড ব্যাকটেরিয়া, ওই যে আমরা জানি ব্যাড ব্যাকটেরিয়া, ইকোলাই এবং বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া পেটের মধ্যে স্টুলের মাধ্যমে আসে, সহজেই ইউরেথ্রার ওপেনিং দিয়ে ইউরিনারি ব্লাডারে চলে যেতে পারে ও ইনফেকশন হতে পারে। এ কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রিভেন্ট করার জন্য সবারই হাইজিন মেনটেন করা জরুরি এবং পেশেন্টকে ডাক্তারদের হাইজিন মেনটেন করার ব্যাপারে ডাক্তারদেরকে হেলথ এডুকেশন দিতে হবে পেশেন্টদেরকে। কিভাবে পেশেন্টকে বলতে হবে স্টুল পাস করার পর অ্যানাল এরিয়া পানি দিয়ে ধোয়ার পরে সাবান দিয়ে ধুয়ে আবার বেশি পরিমাণ পানি দিয়ে ধোয়া উচিত ও ওয়াশ করার পর পরিষ্কার শুকনা কাপড় দিয়ে চেপে চেপে মুছে ফেলা উচিত। এই এরিয়া মানে এই প্রাইভেট পার্ট যদি ভিজা স্যাঁতসেঁতে থাকে তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছাড়াও ক্যান্ডিডা সহ বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাস গ্রহণ করতে পারে এবং চুলকানি হতে পারে এবং লিউকোরিয়াও হতে পারে। অনেকে ওয়াশরুমের মধ্যে টয়লেট পেপার রেখে দেয় দিনের পর দিন। এতে হয় কি, ওয়াশরুমের জার্মস টয়লেট পেপারে গ্রো করে এখান থেকে ইনফেকশন ট্রান্সফার হতে পারে। ইনফেকশন প্রিভেন্ট করার জন্য প্রতিটি ফিমেলকে প্রসাব করার পরে হাত ধুয়ে প্রথমে সেই ধোয়া হাত দিয়ে পেশাবের জায়গায় পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে এবং প্রতিদিনের ধোয়া রোদে শুকানো পরিষ্কার শুকনা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে প্রাইভেট পার্ট চেপে চেপে মুছে ফেলতে হবে। এভাবে ইউরিন ইনফেকশন আমরা প্রিভেন্ট করতে পারবো। এবং যদি ক্রনিক ইনফেকশন হয় তাহলে হাজবেন্ডকেও চিকিৎসা করতে হবে ম্যারিড ফিমেলদের ক্ষেত্রে। তো 2 নং চিত্রে খ নম্বর অংশে মেল ইউরেথ্রা এর প্রোস্টেটিক পার্ট ও প্রোস্টেট গ্ল্যান্ড দেখানো হয়েছে। 2 নং চিত্রের গ অংশে বেসিক ইউরিন ফরমেশনের প্রসেস দেখানো হয়েছে সংক্ষেপে। তো ইউরিনারি সিস্টেমে কি কি সমস্যা হতে পারে, কি করে বুঝবো যে ইউরিনারি সিস্টেমের সমস্যা হচ্ছে? প্রসাব কমে যেতে পারে, মুখমণ্ডল ও হাত পা ফুলে যেতে পারে, পেশাবের সময় বা পরে জ্বালা করতে পারে, পেশাব পড়ে যেতে পারে, দুর্গন্ধযুক্ত পেশাব হতে পারে, রক্ত প্রসাবে ফেনা হতে পারে, কোমরের 2 সাইডে ও তলপেট ব্যথা হতে পারে। এখন এখন তো মানে রেনাল ফেলারটা খুবই কমন। হ্যাঁ, মানে ঘরে ঘরে রেনাল ফেলারের পেশেন্ট। কিডনি নষ্ট হয়েছে কিনা
মানে রেনাল ফেলার হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমত যে জেনারেল টেস্ট গুলো আছে, ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট টেস্ট করব। রেনাল ফেলারের পেশেন্টদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাবে, রক্তে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, পটাশিয়াম বা সোডিয়াম এগুলা বাড়বে বা কমবে। এবং এই রেনাল ফেলারকে বোঝার জন্য ওই যে রক্তের, যে আমি আগেই বলেছি, ইজিএফআর টেস্ট করতে হবে। এই ইজিএফআর অর্থাৎ কিডনির গ্লোমারুলাস 1 মিনিটে কতটা পানি ফিল্টার করতে পারে সেটা। ক্রনিক রেনাল ফেলার অর্থাৎ সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এর 5টা স্টেজ আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা স্টেজে মোটামুটি একটু ভয় কম। ইজিএফআর মানে ফার্স্ট স্টেজে ইজিএফআরটা নরমাল থাকে, 90 এর উপরে থাকে, 90 ml পার মিনিট। আর মাইল্ড কিডনি ডিজিজে সিকিডিতে ইজিএফআর 60 থেকে 90 ml পার মিনিট থাকে, এবং থার্ড স্টেজে 30 থেকে 49 পর্যন্ত থাকে। এবং এই 3টা স্টেজে আমরা রোগীকে 8 গ্লাস পানি খেতে বলতে পারবো প্রতিদিন। কিন্তু ফোর্থ এবং ফিফথ স্টেজে আমরা ওয়াটার রেস্ট্রিকশন করব। হ্যাঁ, এত বেশি পানি খেতে পারবে না, তাহলে তাদের হাত পা ফুলে এবং অনেক সমস্যা হতে পারে। তো এই ফোর্থ স্টেজে ইজিএফআরটা 15 থেকে 29 হয়ে যাবে, এবং ফিফথ স্টেজে ইজিএফআরটা 15 থেকে নিচে নেমে যাবে। এবং এই ফিফথ স্টেজকে বলে এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই স্টেজে সাধারণত ডায়ালিসিস শুরু করা হয় অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় এই ফিফথ স্টেজে। তো ইলেকট্রোহোমিওপ্যাথি এখানে আমাদের একটা আশার আলো আছে, 6C6 মেডিসিন আছে। তো যাই হোক, এই যে ফোর্থ এবং ফিফথ স্টেজে আমরা রোগীকে বলবো ওয়াটার রেস্ট্রিকশন করতে। কতটুকু পানি খাবে? পানি খাবে হলো 500 ml খাবে, এবং আগের দিনে ইউরিন আউটপুট হিসাবে পানি খাবে। আগের দিন যদি ইউরিন আউটপুট 1 লিটার হয় তাহলে 1.5 লিটার খাবে, ইউরিন আউটপুট যদি 500 ml হয় তাহলে 1 লিটার খাবে। এবং এটা একটু বাড়িয়ে কমিয়ে খেতে পারে, এটা ডাক্তারের পরামর্শ মতো খাবে। তো এখন আমরা জানবো সাধারণত কি কারণে কিডনি নষ্ট হতে পারে, কি কি কারণে রেনাল ফেলার হতে পারে। আমাদের সাবধান হয়ে যেতে হবে, কারণ এখন তো ঘরে ঘরে রেনাল ফেলারের পেশেন্ট বাড়ছে, এই জন্য আমাদের সাবধান হয়ে যেতে হবে। তো অ্যালোপ্যাথিক পেইন কিলারটা এটা একটা বড় দায়ী। ব্রুফেন জাতীয় পেইন কিলারের এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক কিডনির ক্ষতি করতে পারে। আমার নিজের এক রিলেটিভ অনেক বছর আগে সে ব্রুফেন খাওয়ার পরে তার কিডনি নষ্ট হয়ে গেছিল, এখন সে ডায়ালাইসিসের উপরে আছে। তো এছাড়াও ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে কিডনি নষ্ট হতে পারে। হাই ব্লাড প্রেশার হয়ে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। লো ব্লাড প্রেশার হয়েও কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তখন কিডনির মধ্যে দিয়ে রক্ত চলাচল কম হবে, রেনাল পারফিউশন কম হবে, তখন রক্তটা ঠিকমতো পরিষ্কার হতে পারবে না। তো তখনও লো ব্লাড প্রেশারেও কিন্তু কিডনির ক্ষতি হতে পারে। তাই কিডনি ফেলার হতে বাঁচতে হলে আমাদের প্রেশার, ডায়াবেটিস এগুলো কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তাছাড়া স্মোকিং, অ্যালকোহল, ইলিগাল ড্রাগস, অতিরিক্ত প্রোটিন এবং অতিরিক্ত লবণ এগুলোও প্রেশার বাড়িয়ে দিয়ে কিডনি ফেলার করতে পারে। তো আরেকটা জিনিস, আমরা যেটা ঠান্ডা পানিটা খাই, হ্যাঁ, সেটাও কিডনির জন্য ক্ষতিকর। ঠান্ডা পানি এবং কোল্ড ড্রিঙ্ক পান করলেও কিডনি নষ্ট হতে পারে। ঠান্ডা পানি কি করে? হাইপোথার্মিয়া করে, অর্থাৎ রক্তের শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। ঠান্ডায় কি করে? কিডনির রক্তনালী চেপে যায়, অর্থাৎ রেনাল ভ্যাসো কনস্ট্রিকশন হয়। ভ্যাসো কনস্ট্রিকশন হলে ইস্কিমিয়া হয়, অর্থাৎ কিডনির মধ্যে রক্ত চলাচল কমে যায়, ফলে অক্সিজেন সাপ্লাই কমে যায়, ফলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়ে রেনাল ফেলার হয়ে যেতে পারে। ঠান্ডা পানি শুধু রেনাল ফেলারই করে না, শ্বাসতন্ত্রের সমস্যা, সর্দি কাশি, শ্বাসকষ্ট বাড়ায়, দাঁতের সমস্যা করে, হজমের সমস্যা করে। তো সোডা ড্রিঙ্ক এটাও কিন্তু কিডনির জন্য ক্ষতিকর। সোডা ড্রিঙ্ক মানে কোক, পেপসি, স্প্রাইট, এনার্জি ড্রিঙ্ক বা ডায়েটই হোক বা নন ডায়েটই হোক, সবই কিডনির জন্য খারাপ। কারণ এতে সালফিউরিক অ্যাসিড থাকে এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ থাকে যা কিডনিকে ড্যামেজ করে। বলা হয় যে 1 গ্লাস কোক পান করলে তার বিষক্রিয়া থেকে বাঁচার জন্য 20 গ্লাস পানি পান করা উচিত। আসলে কোকের মধ্যে কি থাকে, ওইসব কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কি থাকে? এটা একটা সোডা ওয়াটার। সোডা মানে কি? বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা ব্লাডকে অ্যালকালাইন করে, ইউরিনকে অ্যালকালাইন করে, ভালো, গ্যাস অ্যাসিডিটি টেম্পোরারিলি কমায়, ভালো। কিন্তু এর মধ্যে সোডিয়াম নামের যে লবণ আছে তার শরীরে বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং রেনাল ফেলার হতে পারে। এটা হলো কি, কন্টিনিউয়াস যদি ইউজ করা হয় সব কোল্ড ড্রিঙ্কস, তাহলে যে বেকিং সোডা হলো মেটাবলিক অ্যালকালিসিস করে। এমনি তো আমাদের অ্যালকালিসিস ভালো, কিন্তু মেটাবলিক অ্যালকালিসিসটা কিন্তু আবার খারাপ। ব্লাড বেশি অ্যালকালাইন হয়ে গেলে হার্টের প্রবলেম হয়। বেকিং সোডা লং টার্ম ইউজের জন্য এটা সুইটেবল না।
কোক একটা কার্বনেটেড ড্রিঙ্ক, এতে কার্বন ডাইঅক্সাইড মিশানো থাকে, যে বাবেল গুলো ওঠে না সেগুলো কার্বন ডাইঅক্সাইড। সেটার কারণ কি হয়? হেডেক, ড্রাউনেজেস, গ্যাস, ব্লোটিং এবং অন্যান্য সমস্যা হয়। ফসফরিক অ্যাসিড তো দাঁত ও কিডনির ক্ষতি করে। হাই সুগার থাকে ওগুলোতে। হাই সুগার কি করে? ওবেসিটি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে, ওবেসিটি করতে পারে। এবং ক্যাফিন যে থাকে, ক্যাফিনের কারণে ইনসোমনিয়া, নার্ভাসনেস, রেস্টলেসনেস, হার্ট রেট বেড়ে যেতে পারে, চেস্ট পেইন হতে পারে। এবং এখানে যে ক্যারামেল এবং কালার এবং আর্টিফিশিয়াল ফ্লেভার, এরা কেমিক্যাল কার্সিনোজেন, এরা ক্যান্সারও করতে পারে। সুতরাং কোকের মধ্যে থাকা বা অন্যান্য সোডা ওয়াটারের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস কিডনির জন্য ক্ষতিকর এবং ওভারঅল হেলথের জন্য ক্ষতিকর। সুতরাং কিডনিকে বাঁচানোর জন্য আমাদেরকে এইসব কোল্ড ড্রিঙ্কস খাওয়াকে অ্যাভয়েড করতে হবে। বলা হয় যে বেশি বেশি পানি পান করলে কিডনি ভালো থাকে, বেশি পানি পান করলে কিডনিকে প্রোটেক্ট করে। আবার দেখা যায় যে অতিরিক্ত পানি পান করলে ওয়াটার ইনটক্সিকেশন হয়, ওয়াটার পয়জনিং হয়, শরীরের কোষ ও ব্রেন সেল ফুলে যায়, ব্রেনে প্রেশার সৃষ্টি হয়, হেডেক, কনফিউশন, সিজার, কমা এসব হতে পারে। তবে ওই পরিমাণ পানি আমরা খেতেও পারি না, 23 লিটারের বেশি পার ডে তে পান করলে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। তো কি পরিমাণ পানি আমাদের পান করা উচিত? প্রথমত রুম টেম্পারেচারের পানি পান করা উচিত, সকালে প্রতি লিকওয়ার্ম ওয়াটার এবং ঈষদুষ্ণ পানি পান করা যায়, এবং সারাদিন রুম টেম্পারেচারে পানি পান করা যায়। একজন হেলদি অ্যাডাল্টের 35 ml পার কেজি পার ডে পানি পান করা উচিত, 35 ml পার কেজি পার ডে পানি পান করা উচিত। অতিরিক্ত ঘাম হলে বা এক্সারসাইজ করলে আরো 500 ml বাড়িয়ে পান করা উচিত। যেমন কারো ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 × 35, 2450 ml, অর্থাৎ প্রায় 2.5 লিটার। অর্থাৎ এক গ্লাস যদি 250 ml হয়, তাহলে 10 গ্লাস পানি পান করবে প্রতিদিন 70 কেজি একজন মানুষ। বেস্ট টাইম অফ ড্রিঙ্ক ওয়াটার, মানে পানি পান করার সবচেয়ে ভালো সময় কোনটা? সকালে খালি পেটে 1 গ্লাস, প্রত্যেক খাবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে 1 গ্লাস, প্রত্যেক খাবারের 1 ঘন্টা পর 1 গ্লাস, গোসলের আগে 1 গ্লাস। গোসলের আগের পানি খেলে প্রেশারটা কন্ট্রোলে থাকে, কিন্তু পিপাসা পেলে বা অতিরিক্ত ঘাম হলে বা এক্সারসাইজ করলে কয়েক মিনিট রেস্ট নিয়ে 1 গ্লাস, এবং ঘুমের 2 ঘন্টা আগে 1 গ্লাস। এভাবে 10 গ্লাস কিন্তু হয়ে গেল। আর যাদের ওজন কম তারা 1 গ্লাসের একটু কম খাবে, এভাবে 10 বার খেতে পারে পানি। তো এভাবে 70 কেজি এর একজন মানুষ ডেইলি 10 গ্লাস পানি পান করতে পারে। পানি বসা অবস্থায় সিপ সিপ করে পান করা উচিত। দাঁড়িয়ে পান করলে নিউরোলজিক্যাল প্রবলেম হয়, রিমেটিক পেইন হতে পারে এবং হাঁটু ব্যথা হতে পারে, কারণ তখন শরীরটা একটা স্ট্রেসের মধ্যে থাকে। এই কারণে দাঁড়িয়ে পান করে বসে সিপ সিপ করে পানি পান করা উচিত। আর আমি আগে বলেছি কিডনির পেশেন্টরা পানি পান করবে হচ্ছে 500 ml প্রিভিয়াস ডেজ ইউরিন আউটপুট, এবং নর্মাল পার্সনরা 35 ml পার কেজি পার ডে পানি পান করবে। তো এই ছিল মোটামুটি। এবং ইউরিনারি সিস্টেম, এখন আমরা ইলেকট্রোহোমিওপ্যাথির কোন মেডিসিন ইউরিনারি সিস্টেমের কোন অর্গানের উপর কাজ করে সেটা একটু দেখি, একটু বলি। কিডনি হলো S6C6টা কিডনির উপর কাজ করে, ইউরেটারটা S2, S6, C2, C7। এটা মনে রাখা সহজ। এই ইউরিনারি ব্লাডার থেকে ইউরেটারটা S2 নিয়ে আসলো, আর কিডনি থেকে S6 আনলো, আর S2 আসলে তো C2 আসবে। আর C70টা হলো ইউরেথ্রা থেকে আনলো আর কি। সো ইউরেটার সব দিক থেকে ভাগ পেলো। আর ইউরিনারি ব্লাডার, যেটা হচ্ছে ব্লাডার শেপের অর্গান, আমরা জানি S2, C2টা ব্লাডার শেপের, ইউরিনারি ব্লাডার উপরে কাজ করে। আর ইউরেথ্রার উপরে S2 আর C17 কাজ করে। C17 ইউরেথ্রা, S2 তো ইউরিনারি ব্লাডার থেকে আসছে। তো পোস্টেড গ্ল্যান্ডের যে একটা ফর্মুলা আছে, S2, C17, S3, C3, C5, এবং সেদিন ক্লাসে এটা সাকসেস প্রোটোকল বলা হয়েছিল, আমি এখানে লিখে রেখেছি। পোস্টেড এনলার্জ ড্রপ 3x এ S2 10,000-এর 2 ডোজ এভাবে খেলে পোস্টেড গ্ল্যান্ড ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এবং S6টা কিন্তু অসম্ভব একটা ভালো পেইন কিলারও, S6টা। এবং C5টা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। তো আমরা সিলেকশন কিভাবে করব? আমরা ফাংশনাল রেমেডি, টিস্যু রেমেডি, সাপোর্টিং রেমেডি, ইলেকট্রিসিটি, এভাবে আমরা সিলেকশন করব। আর রোগীর অবস্থা অনুযায়ী, টেম্পারামেন্ট অনুযায়ী আমরা ওষুধ নির্বাচন করব। এবং হাই পটেন্সি এইসব ক্ষেত্রে, কিডনির ক্ষেত্রে খুব ভালো কাজ করে 10,000-এর, এবং 10,000 পাওয়ারটা খুব ভালো কাজ করে, 10,000, 1,000, এগুলো, এই পাওয়ারগুলো খুব ভালো কাজ করে। কিডনি ফেলারে S6, যখন বিছানায় পেশাব করে দিলে বাচ্চারা C17, আর পোস্টেড এনলার্জ হলে S2।
হ্যাঁ, তো এই ছিল আজকের ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমের যে রোগগুলো হয় সেগুলো লিস্ট দিয়েছি, এবং এখানে যে ইম্পর্টেন্ট যে রোগগুলো হয় সেগুলো আমি হলুদ কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এবং লাল কালি দিয়ে দাগ দিয়েছি যে আমাদের যে বিশ্বরূপ চৌধুরী যে 100টা রোগ আছে ওগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট গুলো, ওই রোগগুলোই আমি চ্যাপ্টার হিসাবে লাল কালি দিয়ে মার্কিং করেছি, এবং যাতে করে আমরা ইম্পর্টেন্ট রোগগুলো আগে পড়তে পারি, এবং আমাদের এই কমন রোগগুলো আমাদের চেম্বারে বেশি রোগী যখন আসবে তখন যাতে চট করে আমরা ফর্মুলাটা আমরা মনে করতে পারি, এই জন্য এগুলো আমরা আগে শিখবো আর কি। এই ছিল রেনাল সিস্টেম। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সাবা ম্যাডামকে, উনি লম্বা একটা টপিক আলোচনা করেছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা 1 মিনিটে কোশ্চেনটা, 2 মিনিটের মধ্যে কোশ্চেনটা করে নিতে পারেন। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, একটা টেস্ট করতে হবে একটা রোগীর। বলছিলাম একদিন ওই যে তার পেশাব করার পরে মনে করেন যে অনেকক্ষণ ফোটায় ফোটায় পেশাব পড়ে, হ্যাঁ, ওষুধ তো তাকে দিয়েছিলাম, কোনো পরিবর্তন খুব একটা হয় নাই, তো বলছিলাম টেস্ট করতে হবে, দেখেন কি ধরনের টেস্ট দিব আর কি। প্রথমত আল্ট্রাসোনোগ্রাফিটা করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টের এনলার্জ আছে কিনা। শুধু আল্ট্রাসোনো লিখে দিলে হবে না, আর কিছু লিখতে হবে? আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন, মানে তলপেটের আল্ট্রাসোনোগ্রাম। তলপেটের আল্ট্রাসোনোগ্রাম করলে তলপেটের ওনার পেশাবের থলির মধ্যে কোনো সমস্যা আছে কিনা এগুলো বোঝা যাবে, টিউমার আছে কিনা, স্টোন আছে কিনা এগুলো বোঝা যাবে, পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ আছে কিনা। একটা দেব ইউএসজি, তাই না, লোয়ার অ্যাবডোমেন। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন, ইউজি অফ লোয়ার অ্যাবডোমেন। আচ্ছা সাবা ম্যাডাম। জি, হ্যালো। হ্যাঁ জি জি বলুন। আচ্ছা আপা, আমি জিজ্ঞেস করছিলাম কোন কোন ক্ষেত্রে কিডনি ফাংশন টেস্ট, যে কেএফটিটা করতে দেওয়া উচিত, কোন কোন ক্ষেত্রে শুধু ক্রিয়েটিনিন দিলেই চলবে, আর কোন ক্ষেত্রে ইজিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কোন ক্ষেত্রে গিয়ে এটা দেওয়া উচিত। হ্যাঁ, ওইটা একদম হ্যাঁ, ইজিএফটা সাধারণত আমরা করি না যখন কিডনি নষ্ট হয়ে যায়, দেখি ইউরিয়া ক্রিয়েটিনিনটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অনেক বেড়ে গেছে, তার সিমটম গুলো একদম ক্রনিক রেনাল ফেলার মতো আর কি। ইউরিনারি ক্রিয়েটিনিন তো বেড়েছে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, তখন আমরা ভাববো যে এটা কোন স্টেজে আছে রেনাল ফেলারের। আমরা স্টেজ দেখার জন্য আমরা ইজিএফআরটা করব, আমরা নরমালি করব না। হ্যাঁ, আমরা যখন দেখবো যে ইউরিনারি ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে তখন আমরা ইজিএফটা করব, যে তো কিডনি নষ্ট হয়ে গেছে কোন স্টেজে সেটা দেখার জন্য। মানে ক্রিয়েটিনিন, আরেকটা হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট। ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট আমরা যদি দেখি ইউরিয়াটা বেশি বেড়ে গেছে, ক্রিয়েটিনিনটা বেশি বেড়ে গেছে, এর পটাশিয়াম বেড়ে গেছে, বা লবণটা বেশি কমে গেছে বা বেশি বেড়ে গেছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তখন তো আমরা বুঝবো যে নিশ্চয়ই এর কিডনির খুব খারাপ অবস্থা। তখন অবস্থাটা কোন লেভেলে আছে সেইটা দেখার জন্য আমরা ইজিএফআরটা করব। ইজিএফআরটা করি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা সাধারণত দেই না যখন একদম। হ্যাঁ, এটা তো একদম দেখা যাচ্ছে প্রেসার কন্ট্রোল হচ্ছে না, কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, সবকিছু দেওয়ার পরেও। আমার একটা পেশেন্ট ছিল, পরে ইজিএফআরটা করাতে দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে অ্যালবুমিনেরিয়া, যেটা হচ্ছে প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বা প্রোটিন যায়, হ্যাঁ, তো এইটার একটু মানে কি কারণে যাচ্ছে এবং এটা কন্ট্রোলের কি কি কারণে যেতে পারে, আর এটা কন্ট্রোলের উপায় কি, বা এটা টেস্টটা কোনটা দিলে ভালো হয়? একটা আছে 24 ঘন্টা। হ্যাঁ, এটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। হ্যাঁ, এটা মাইল্ড যেটা সেটা পেশাবে ইনফেকশনও হতে পারে, বেশি প্রোটিন খেলে একটু একটু আসতে পারে, হ্যাঁ, কিন্তু বেশি আসবে না, পেশা একদম ফেনা ফেনা কিন্তু হয়ে যায়। আমরা প্রোটিন একদম দেখি কিন্তু যাদের বেশি প্রোটিন যায় 2+, 3+, তখন আমরা ইউরিন 24 ঘন্টার পেশাবটা পরীক্ষা করি, 24 আওয়ার্স ইউরিন অ্যালবুমিন।
তখন আমরা দেখি এটা যদি 3 গ্রাম বা এরকম একটা ইয়ে আছে, এর যদি বেশি হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে যেতে পারে ডায়াবেটিক রোগীদের যদি হয়, বা এটা কিডনির কোনো মারাত্মক সমস্যা কিনা। যদি বেশি প্রোটিন যায় 2+, 3+, আর 1+, এটা পেশাবে ইনফেকশন হলে, ইনফেকশন কন্ট্রোল হলে এটা নর্মালে চলে আসে। এবং এই প্রোটিনটা যাতে না আটকাতে পারে, পেশেন্টকে বলা হয় বেশি পানি খাও, ওয়াশ আউট হয়ে যায়। ইউরিন ইনফেকশনের চিকিৎসা দিলে ইনফেকশন কন্ট্রোল হলে ওই চলে যায় অ্যালবুমিনটা। তখন আবার আমরা পরীক্ষা করে দেখতে পারি অ্যালবুমিনটা ঠিক হয়েছে কিনা। সাধারণত ঠিক হয়ে হ্যাঁ, যায়। যদি ডায়াবেটিসের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে 1+ হলে সেটা আবার ফলো আপ করে দেখতে হবে, 24 ঘন্টার করতে হবে। আচ্ছা 24 ঘন্টার ইউরিনারি টোটাল প্রোটিন করতে হবে, যে 24 ঘন্টা যে বেশি যায় কিনা। হয়তো একটু কম গেল, বেশি হ্যাঁ গেল, হ্যাঁ কিন্তু 24 ঘন্টা পেশাব ধরে রেখে সেটা যদি আমরা হ্যাঁ করি, টেস্ট হলো 24 আওয়ার টোটাল ইউরিনারি প্রোটিন। তখন একটা দিকে হ্যাঁ থেকে বড় একটা বল দিয়ে দেবে যে 24 ঘন্টার পেশাবটা ধরে নিয়ে আসেন। তখন পরীক্ষা করে যদি দেখে 3 গ্রামের বেশি, তখন তো আমরা বলবো যে নেফ্রোপ্যাথি হয়ে গেছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গেছে। আর অল্প স্বল্প প্রোটিন থাকলে সেটা নেফ্রোপ্যাথি না, সেটা যে কোনো কারণে হতে পারে আর কি। পেশাবে হ্যাঁ হ্যাঁ ওই যে আমার একটা পেশেন্ট আছে ওই ইয়ের কানাডার। তো সে তো যে ডায়াবেটিস ছিল একেবারে 78 ইনসুলিন নিত। তো ওইটা আল্লাহর মতে আমি তো ইনসুলিন স্টপ করে দিয়েছি আস্তে আস্তে, গ্রাজুয়ালি ওদের মেডিকেশন গুলো বাদ দিয়ে দিয়ে, মানে ইলেকট্রো দিয়েছি এখান থেকে, হ্যাঁ ইউনানিও দিয়েছি, ইলেকট্রো দিয়েছি, সবকিছু দিয়ে মানে অনেক কাভার আপ হয়ে গেছে। কিন্তু এখন যে জিনিসটা এই অ্যালবুমিনেরিয়াটা রয়ে গেছে তার, এই অ্যালবুমিনটা যাচ্ছে আগের থেকে বেটার। তো ওই জন্যই আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা পুরাপুরি এখনো ভালো হয় নাই এটা আর কি। এটার জন্য চিকিৎসা দিতে হবে পুরোপুরি, কারণ তার যাতে বাড়তে না হবে, ফলো আপ করতে হবে যাতে বাড়তে না পারে। আর আপনার কাছে তো আকুপ্রেশার আছে কিডনির পয়েন্টে, কারণ অ্যালবুমিন এগুলো বন্ধ করার জন্য কিন্তু কোনো অ্যালোপ্যাথিতে কোনো ওষুধ নাই। এগুলা বেশি নাই গেলে নাই পরে কিডনি ফেলার হলে গেলে, রেনাল ফেলার হলে ডায়ালাইসিস। এটা ইলেকট্রো হোমিওপ্যাথি, আকুপ্রেশার এগুলি দিয়েই মানে কিডনিটাকে সুস্থ করলে তখন আর হ্যাঁ হ্যাঁ অ্যালবুমিন যাবে না। তখন আর অ্যালবুমিন যাবে না, পানি পরিমাণ বাড়ায় দিতে হবে, ওয়াশ আউট করে ফেলতে হবে যাতে কিডনির ছাঁকনিটা আটকায় না যেতে পারে আর কি। আর প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, অতিরিক্ত মাংস টাংস খেলে আচ্ছা ইউরিয়া ক্রিয়েটিন তো প্রোটিন বাড়বে। বেশি খেলেও কি এটা হতে পারে না? প্রোটিন বেশি খেলেও হতে পারে? প্রোটিন ওরকম না, কিডনির সমস্যা থাকলেই হয় আর কি। থাকলে প্রোটিন হ্যাঁ খেলে হ্যাঁ সেটাই, প্রোটিন তো হওয়ার কথা না। হ্যাঁ প্রোটিন তো কিডনি নষ্ট করতেই পারে। হাই প্রোটিন তো অতিরিক্ত হাই প্রোটিন তো খাওয়া ঠিক না, মিডিয়াম আর কি সবকিছু। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখন থেকে 10টার সময় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আপনাদের কারো কোনো আপত্তি আছে বলেন তো? না স্যার, আমাদের না কোনো স্যার, আপত্তি নেই। কোনো আপত্তি নাই। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, আর কারো? জোনায়েদ ভাইয়ের আপত্তি আছে। জোনায়েদ ভাইয়ের কোন কোন দিন অসুবিধা হয়, প্রয়োজন ওই দিনটাই আমরা পাল্টে ফেলি। মঙ্গলবারে আমার সুবিধা আর ওনার প্রবলেম। তাহলে বৃহস্পতিবার, আমি শনিবারে ফ্রি না, বৃহস্পতিবারে ফ্রি আছি। বৃহস্পতিবার তাহলে করেন, আচ্ছা তাহলে 10টায় সবাই। বৃহস্পতিবারে করলাম, তো আরেকদিন কি শনিবার? না না, বৃহস্পতিবার এবং শনিবার খুব কাছাকাছি হয়ে যায়। আর একটা বিষয় হলো 10:30টার দিকে করে, চেম্বার থেকে আস্তে আস্তে আমি ক্লাসটা দেখতেই পারি না। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। 11টার সময় সেফ টাইম ছিল, কিন্তু একটু রাত বেশি হয়ে যায়, সবার আপত্তি। জুনাদ ভাই মঙ্গলবার আর কয়দিন পর্যন্ত আপনার বিজি? মঙ্গলবার না অল অ্যালং? অনেকদিন। আচ্ছা, আর সোমবার? না সোমবার তো না, রবিবার? রবি সোম মঙ্গল পর পর।
তাহলে 10:30 করলে আপনি ধরতে পারবেন? নতুন করে লিংক দেন ভাই, জুনায়েদ ভাই, কেটে নতুন ক্লাসের মধ্যে ইন্টারেক্ট হবে, আপনারা সবাই নতুন করে লিংকে ঢুকেন। আচ্ছা, কেটে দিই তাহলে। তা জুনায়েদ ভাই বৃহস্পতিবার আর শনিবার করতে পারবেন না? তাহলে ওটাই করতে হবে। শনিবার আমার যদিও তাহলে লেটে করতে হবে, পরে আপনার কাছ থেকে নিয়ে নিতে হবে। আর 10:30 করলে মানে বেটার হয়। মঙ্গলবার করলে অসুবিধা কি? আপনার ক্লাস আছে, আচ্ছা আচ্ছা। না, আপনার আপনার হাতে কলকাঠি আছে না, আপনাকে তো আমাদের লাগবে। কলকাঠি আপনার হাতে, তারপরে আপনি ভিডিও রেকর্ড করবেন, আপনি তাহলে কেমন করে হবে? ওটাই বলতেছি। হুম। না, আমরা আপনারা ছাড়া কিছু বুঝি না। আপনি তো আরামে থাকতে পারবেন না, আপনাকে যন্ত্রণা দিব না, নাহলে মনে রাখবেন কি করে? তাহলে আপন ভাইকে বলেন তাহলে বৃহস্পতি আর শনি। আগামী সপ্তাহ থেকে। তো পাপন ভাই জয়েন করে নেই? ও আচ্ছা, আছেই তো। হুম। তাহলে সিদ্ধান্ত কি হলো? বৃহস্পতিবার আর কি বার? শনি। শনিবার। আচ্ছা, বৃহস্পতিবার শনিবার। এখন বলুক, পাপন ভাই বলুক। না ঠিক আছে, সবাই মিলে সম্মতি যেটা দিবেন সেটাই। তিন মাস পরে সবাই কারোই থাকবে, আমারও থাকবে না। ভালো হবো, সবাই একসাথে ইচ্ছা মতো ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। না, জুনায়েদ ভাইয়ের পরীক্ষা না, ওই যে টেস্ট পরীক্ষা না 2 মাস পরে।
3 মাস পরে তো ফাইনাল পরীক্ষা, 3 মাস পরে। হ্যাঁ, সেটা তো প্রিপারেশন নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়মনসিংহ ওয়ালাইকুম থেকে বলছি, আসসালাম। ডাক্তার হুমায়ুন। জি হুমায়ুন সাহেব বলেন। জি, আজকে আমার ফার্স্ট জয়েনিং এখানে। এর আগে পাপন সাহেবের সাথে আরো কথা হয়েছিল মনে হয় মাসখানি আগে। আমি এই ব্যাপারে আর কি কেমন আগায় যাওয়া যায় বা কেমন একটা যাওয়া যায়, হোমিও নতুন যেহেতু এটা আমার কাছে নতুন লাগলো, এই ব্যাপারে সহযোগিতা চাই এবং কেমন আগায় যাওয়া যায়। সামনের সেমিনারে অংশগ্রহণ সাথে করেছেন? আপনি আমাদের আমাদের কিছু ক্লাসে কন্টিনিউ অ্যাটেন্ড করেন, আলোচনাতে অংশগ্রহণ করতে থাকেন, আস্তে আস্তে একটা জিনিস বুঝতে পারবেন, আর বোঝার পরে আপনার এটা আগ্রহ বাড়বে। ঠিক আছে, হুট করে তো একটা জিনিস বোঝাও যায় না, আগ্রহ দেখানো জি, যায় না। জি। লেগে থাকেন। আর সবাই যেহেতু সিস্টেমটা নিয়ে আগাচ্ছে, সবাই এটার ভালো ফিডব্যাক পাচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ চায় তো আপনিও পাবেন ইনশাল্লাহ। ওকে, আজকে এখানে আমাদের জি আমাদের আজকে যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই ছোট্ট একটা মেডিসিন, আমাদের খুবই পরিচিত রিউম। রিউম পেলটাটাম। তো রিউম আমাদের হোমিওপ্যাথিতে খুব ব্যবহার হয়, এটা খুবই পরিচিত একটা মেডিসিন। এটা মূলত পশ্চিমা চীন, তিব্বত এবং মঙ্গোলিয়া মরুভূমির অঞ্চলে এই ভেষজটা পাওয়া যায়। এবং 2000 বছরের চেয়েও বেশি সময় ধরে চীনা ওষুধে এই জিনিসটা ব্যবহার করে আসতেছে। তাহলে বোঝেন যে 2000 বছর ধরে যে ভেষজটা ব্যবহার করে আসতেছে সেই ভেষজটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি যারা হোমিওপ্যাথি ডাক্তাররা রিউমটা ব্যবহার করেন, তারা দেখবেন যে এটার ব্যবহার খুবই সীমিত, এবং এর যে খুব বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের হোমিওপ্যাথিতে পাওয়া যায়, হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যালে পাওয়া যায়, বিষয়টা তেমন না। আমি অনেক চেষ্টা করছি, দেখলাম যে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ লক্ষণ কিংবা রোগের ক্ষেত্রে এর ব্যবহার নাই। তো আসলে আমরা যদি মনে করি যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথি একটা সুপার সায়েন্স, এটা মানে খুবই একটা অ্যাডভান্স সায়েন্স, যার কারণে এই সিস্টেমটা খুবই ইজিলি আমরা ইউজ করতে পারতেছি। তো আসলে আমাদের কাউন্সিলর ম্যাটি উনি ওনার চূড়ান্ত দক্ষতার প্রমাণ দিয়েছেন যে আসলে এই মেডিসিনটা, এই ভেষজটা এমন এক জায়গায় এমন একভাবে উনি ইউজ করেছেন, এটা এমন কিছু ফিডব্যাক আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে পাই যেটা আসলে এই ভেষজটার মধ্যে ওই বিষয়গুলো নিয়ে আমরা তেমন কোনো ধরনের ব্যবহার আমরা পাই না। যদি আমি বলি যে এই ভেষজটা একমাত্র আমাদের স্কোপোলোসো 3 মানে S3 মেডিসিনের মধ্যেই ব্যবহার করা হয়েছে, তাও মাত্র 5% মানে 5 অংশ ব্যবহার করা হয়েছে। পার্সেন্ট বললে ভুল হবে, 5 অংশ মানে 5 ভাগ মাত্র ব্যবহার করা হয়েছে। তো এত কম ব্যবহার করার পরেও আমাদের এই S3 মেডিসিনটা সেক্সুয়াল রোগীর ক্ষেত্রে চমৎকার কাজ করে, এবং আমাদের বিভিন্ন ডাক্তারদের এবং আমাদের বিভিন্নভাবে পরীক্ষিত যে এই ভেষজটা মানে ব্যবহারে S3টা সেক্সের রোগীদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে মানে ব্যাপক কার্যকরী। কিন্তু আমরা যদি রিউমটাকে নিয়ে একটু স্টাডি করি, দেখবো এই রিউম সেক্সের ওপর তেমন কোনো মানে কাজ নাই, তেমন কোনো এটার কোনো ভূমিকা নাই। কিন্তু হয়তোবা অ্যানাটমি ফিজিওলজিক্যাল দিকে চিন্তা করলে আমরা যদি একটু দেখি, হয়তোবা এটার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়টা আমাদের সেক্সুয়াল সমস্যার সাথে রিলেটেড, যার কারণে সেক্সুয়াল রোগীর ক্ষেত্রে আমাদের এই
রিউম এবং অ্যাসথিরির ব্যবহার ব্যাপক। ঠিক আছে, চাইনিজ রুবার্বের শুকনো শিকড় থেকে এই ভেষজটা করে ইউরোপে বিভিন্ন রুবার্স প্রজাতির আমদানিকৃত শিকড় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। মানে এটা রিউম যে প্যাটেলের সাথে সংযুক্ত মানে যে নামগুলো, রাশিয়ান রুবার্ব, তুর্কি রুবার্ব, ইন্ডিয়ান রুবার্ব, এবং সরাসরি চীন থেকে এই রুবার্বের ব্যবসা মানে প্রচলন ছিল বহু আগে। এর যে মূলটি, এই ভেষজটার তা এই মূলটার মানে বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের শোধন দমন পাকস্থলীর রোগ নিরাময়ের চেষ্টা করার হইতো এই ভেষজটা দিয়ে, এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটা ব্যাপকভাবে ব্যবহার করা হইতো। যদিও আমরা এটাকে আমরা মানে উদারময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু এটা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার করা হইতো। এবং 1759 সালে কোরোলাস লিনিয়াস দ্বারা এর ল্যাটিন নাম দেওয়া হয়েছিল, এবং 1762 সালে এটা ব্রিটেনে এটি প্রথম জন্মেছিল, এরকম ইতিহাস পাওয়া যায় এই মেডিসিনটার। ওকে, যাই হোক, এটি প্রাথমিকভাবে পরিপাকতন্ত্রের উপর, বিশেষ করে কোষ্ঠবদ্ধতা, উদারময়, বুক জ্বালা, পাকস্থলীর ব্যথা, পাকস্থলীর রক্তপাত সহ বিভিন্ন সমস্যায় ব্যবহার হয়ে থাকে। আমরা দেখে থাকি এটার ব্যবহারটা। তো এই রিউম আমি আগে বলছি যে এটা আসলে ব্যাপক ব্যবহার আমরা পাই না। আমরা যদিও এই ভেষজটা সীমিত লক্ষণ আমরা বিভিন্ন ম্যাট্রামেডিকা থেকে পেয়ে থাকি, খুব বেশি লক্ষণ না। এটার মূল যে লক্ষণটা সেটা হচ্ছে টক গন্ধ বিশিষ্ট যে কোনো রোগ, প্রচুর টক, বিশেষ করে শিশুদের টক গন্ধযুক্ত যদি উদারময় হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভেষজটা ব্যবহার করে থাকি। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে তাদের নিঃশ্বাসে এই অম্ল গন্ধ থাকে, নাকে মুখে চারদিকে প্রচুর ঘাম হয়, এ ধরনের লক্ষণও আমরা এটা ব্যবহার করে থাকি। নাভির চারদিকে যখন ব্যথা হয়, মল কাদার মতন এবং অম্ল গন্ধ হয়, আঠার মতন হয়ে থাকলে এটা অব্যর্থ। এই ধরনের লক্ষণ যখন আমরা পাই, মাথার চুলের নিচে যখন প্রচুর ঘাম হয় তখন এবং এটা যখন বারবার হতে থাকে, সকল ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার দেখে থাকি। হ্যালো, কি কোনো মেসেজ? ভুলে কি পাঠাইছেন? আচ্ছা, ঠিক আছে, বলে যেহেতু আসছে সমস্যা নেই। তো আমরা যদি একটু চিন্তা করি, আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আমাদের ম্যাটি সাহেবের এমন কি বুদ্ধি উদয় হইল যে উনি এই রিউমের মতন একটা খুবই সংক্ষিপ্ত একটা ভেষজ দিয়ে একটা মেডিসিন, গুরুত্বপূর্ণ একটা মেডিসিনকে উনি মানে প্রিপারেশন করলো। আমার মনে এই রহস্যটাকে যদি আমরা বুঝতে পারি, এই ধরনের আরো ছোট ছোট কিছু রহস্য আছে, যদি আমরা এটাকে বুঝতে পারি, তাহলে আমরা এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথির মহাপণ্ডিত হয়ে যেতে পারবো। তো এটা নিয়ে আসলে আমাদের সবারই ভাবা উচিত। আমিও এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি যে এমন কি আপনার বিষয় আছে যে বিষয়টার জন্য
বিষয়টার জন্য এই S3 মেডিসিন এটার ব্যবহার করা হইলো। যাক, আপনারা এটা নিয়ে ভাবেন, ভেবে যদি কোনো কিছু কুল কিনারা পান অবশ্যই জানাবেন। আর আমার কাছে যতটুক এটা নিয়ে ধারণা হচ্ছে, হয়তো বা আমি এটা এখন আপনাদের সাথে শেয়ার করব না, আর একটু সময় নিচ্ছি। তো এই এই রিউমের ব্যবহার ক্ষেত্রটা দেখা যায় যে যাদের মুখে প্রচুর লালা বের হয়, দাঁত ঠান্ডায় শিরশির করে, এই সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। বহু ধরনের খাবারের ইচ্ছা থাকে, কিন্তু সামান্য খেলেই পেট ভরে যায়। পেটের ব্যথা বিশেষ করে মানে খোলা অবস্থায় বেড়ে যায়। মলদ্বারের জ্বালা, দপদপানি ব্যথা থাকে, মল ত্যাগে বারবার ইচ্ছে, কিন্তু তাতেও পেট পরিষ্কার হয় না। এই ধরনের যখন লক্ষণ আমরা পাই, তখন আমরা রিউমটাকে ব্যবহার করি। আর রিউমের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মলের মধ্যে টক দুর্গন্ধ থাকে। এটাই হচ্ছে এটার প্রধান বৈশিষ্ট্য। এটা গাইনিতেও আমাদের ব্যবহার করা হয়। গর্ভপাতের পরে প্রস্রাবে যাদের সমস্যা শুরু হয় তাদের ক্ষেত্রেও রিউম ব্যবহার করা হয়। শিশু বাচ্চার বুকের দুধ খেতে পারে না, শিশু বাচ্চারা বুকের দুধ খেতে পারে না, কারণ দুধের মধ্যে এই অ্যাসিডিক স্বাদ চলে আসে, তিক্ত স্বাদ চলে আসে, হলদেটে ভাব চলে আসে। ওকে, যাদের হাত পা আঙ্গুল কাঁপতে থাকে সেক্ষেত্রে আমাদের রিউমের ব্যবহার হয়। ঘুমের মধ্যে যাদের অস্থিরতা থাকে, খুব অল্প ঘুমাতে চায়, আবার অন্যদিকে খুব বেশি খাবারও পছন্দ করে না, এই সকল বাচ্চাদের ক্ষেত্রে আমরা রিউমের ব্যবহার দেখে থাকি। তো এই ছোট ছোট লক্ষণগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলোর মধ্যে আমাদের এই S3 মেডিসিনটার ব্যবহার লুকায়িত আছে। আমরা হয়তোবা S3টাকে যেভাবে ব্যবহার করতে পারি, এটার যে ব্যবহারের ব্যাপকতা আমরা দেখি, হয়তোবা এই রিউম নিয়ে আমাদের অতটা আলোচনা কিংবা জ্ঞান অর্জন করা এই মুহূর্তে সম্ভব না। তো এই S3টাকে আমরা মেল রেমেডি বলি। আমি আগেই বলছি এটা সেক্সুয়াল ক্ষেত্রে S3টা চমৎকার কাজ করে। এই জন্য এটাকে মেল জেনিটাল রেমেডি বলা হয়, এবং এটা স্কিনের উপর কাজ করে, বিশেষ করে সাবকিউটেনাস স্কিন, যেটা আমাদের ত্বকের মূলত 3টা স্তর থাকে। উপরের যে স্তরটা সেটা এপিডার্মিস, ঠিক আছে, তারপরে এপিডার্মিসের যে নিচের স্তরটা এটা ডার্মিস, এবং সর্বশেষ যেটা গভীর স্তর থাকে এটা সাবকিউটেনাস টিস্যু থাকে, ঠিক আছে। একদম সাবকিউটেনাস স্তরে গিয়ে কাজ করে আমাদের এই S3টা, ঠিক আছে। এপিডার্মিস ত্বকের সবচেয়ে বাহিরের স্তর, এবং এখানে কোনো সমস্যা হলে এটা জল বিরোধী বাধা প্রদান করে থাকে স্তরটা, এবং ত্বকের স্তরে এটা মানে ঠিক রাখতে অবদান রাখে। তো এই আমাদের S3টা তাহলে কি করে, সাবকিউটেনাস স্কিন মানে একদম গভীরে গিয়ে কাজ করে স্কিনের। ওকে, আমরা যদি একটু দেখি S3তে আমাদের যে মোট 9টা মেডিসিন আছে, এর মধ্যে ককলিরিয়া অফিসিনালিস, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, নস্ট্রেটিয়াম অফিসিনালিস, স্ক্রুফোরিয়া নোডোসা, সিমলেক্স মেডিকা, ম্যাট্রিকেরিয়া ক্যামোমিলা, তুলসিলাগো ফারফারা, এবং ভেরোনিকা অফিসিনালিস, এবং রিউম। এই 9টা মেডিসিন আছে। এর মধ্যে রিউম মাত্র 5 অংশ, আর ভেরোনিকা 5 অংশ, তুলসী লিগো ফারফারা 5 অংশ, এবং ক্যামোমিলা 10 অংশ, আবার নস্ট্রেটিয়াম অফিসিনালিস 5 অংশ, এবং সিমলেক্স মেডিকা 15 অংশ, এবং স্ক্রোফোলোরিয়া নোডোসা 20 অংশ, এবং প্রধান যে মেডিসিন দুইটা কোকলিরিয়া অফিসিনালিস 25 অংশ এবং হাইড্রাস্টিস ক্যান 25 অংশ, মানে বেশি পরিমাণ দিয়ে এই মেডিসিনটাকে তৈরি করা হয়েছে। মানে এই মেডিসিনটা তৈরি করতে কোন কোন ভেষজগুলো কত অংশ ব্যবহার করা হয়েছে এটা একটা আমরা ধারণা নিলাম, ঠিক আছে। তার মানে আমরা যদি একটু চিন্তা করি ককলিরিয়া অফিসিনালিসের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে ককলিরিয়া অফিসিনালিস আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে, যার কারণে আজকে আমরা হয়তোবা ককলিরিয়া অফিসিনালিস এবং অন্যান্য মেডিসিনের থাকার কারণে আমাদের এই মেডিসিনটা এতটা চমৎকারভাবে আমাদের বিভিন্ন সমস্যাগুলোকে আরোগ্য করে থাকে। ওকে, আমরা একটু জানি যে ককলিরিয়া অফিসিনালিসের কারণ অফিসিনালিস আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের অভাব দূর করে থাকে, রক্ত পরিষ্কার কাজ করে থাকে, ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে থাকে, এই ধরনের কাজগুলো কেউ করে থাকে, এবং লিভারের উপর এটা
ব্যাপক কাজ করে থাকে এবং বিশেষ করে আমাদের শরীরের দুর্বলতা দূর করতে ব্যাপক কাজ করে। ককলিয়ারিয়া অফিসিনালিস। হ্যাঁ, আর হাইড্রাসিস সম্পর্কে তো আমাদের ব্যাপক ধারণা আছে যে হাইড্রাসিসটা কোন কোন ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, এবং আমাদের এটা পেটের উপর এটা ব্যাপক কাজ করে। হ্যাঁ, হাইড্রাসিস স্ক্যান এবং হাইড্রাসিস স্ক্যান আমাদের মানে অজীর্ণতা, পেটের সমস্যা এই ধরনের কাজে এবং বিশেষ করে জন্ডিস, লিভারের সমস্যার কারণে যে রোগগুলো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যাপক কাজ করে। তো আমরা যদি দেখি আমাদের শরীরের মেন ফাংশনগুলো যে কাজ, বিশেষ করে লিভার, আমি আপনাকে আগেই বলছি লিভার হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। এই লিভারের উপর জোর দিয়ে এই S3টাকে বানানো হয়েছে। যদিও আমাদের S5টা হচ্ছে লিভারের মূল মেডিসিন, বাট S3টা এই স্কিনের উপর কাজ করার জন্য লিভারের উপর ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, তো এই S3টার চিফ অ্যাকশনটা কোথায় আমরা যদি দেখি, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমি আপনাদেরকে এই মাত্র বললাম। হ্যাঁ, ককলিয়ার অফিসিনালিস এবং হাইড্রাসিস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর ব্যাপক কাজ করে, যার কারণে S3টা ডাইজেস্টিভ সিস্টেমের উপর ব্যাপক কাজ করে। তারপরে আমাদের এটা মেন কাজ করে হলো মেল জেনিটাল সিস্টেম, এবং তারপরে হচ্ছে আমাদের স্কিনের উপর কাজ করে, বিশেষ করে সাবকিউটেনিয়াস সেল এবং টিস্যুর উপর, এবং লাস্টে এটা কাজ করে স্পাইনাল কর্ডের উপর। ওকে, ঠিক আছে। তো আমরা যদি এটা দেখি, যাদের সাবকিউটেনিয়াস স্কিনের কোনো রোগ থাকবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই S3টাকে ইউজ করতে হবে। যাদের স্পার্ম কমে যায়, স্পার্মটা বৃদ্ধি করাবে, সে আমাদের এই S3। স্পার্ম বাড়াবে মানে বীর্যটাকে গাঢ় করতে হেল্প করবে আমাদের এই S3। ওকে, যার কারণে এটাকে মেল রেমেডি বলা হয় এবং সেক্সুয়াল ডিসঅর্ডারের মেডিসিন বলা হয়। তো আগেই বলি, যেহেতু এখানে কোনো ধরনের ভেষজ সরাসরি সেক্সুয়ালের উপর, যেমন আমরা যদি S2টাকে পড়ি, এখানে আমাদের লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়াম কিন্তু সেক্সের উপর চমৎকার কাজ করে, নাচভূমিকা কিন্তু চমৎকার কাজ করে, এবং আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেগুলো সেক্সুয়াল ডিসঅর্ডারের উপর ব্যাপকভাবে কাজ করে, কিন্তু আমাদের এই S3 কিন্তু সরাসরি সেক্সুয়াল ডিসঅর্ডারের উপর কাজ করে না। আমাদের এই টোটাল যে ইলেকট্রোন্যাচুরোপ্যাথিক সিস্টেমটা, এটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার রিকভারি করে যে কোনো রোগ আরোগ্য করে থাকে, আমাদের শরীরে লিম্ফ এবং ব্লাডকে পিউরিফাই করে রোগ আরোগ্য করে থাকে। তো যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে ব্লাড এবং লিম্ফ আনপিউর হওয়ার কারণে আমাদের রোগ কিভাবে শরীরে তৈরি হয়, আর সেটাকে আমরা কিভাবে পিউর করে রোগ আরোগ্য করব, সেই জিনিসটাকে যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে আমরা সব রোগ আরোগ্য করতে পারবো। ঠিক আছে, এইটাই হচ্ছে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির প্রিন্সিপাল। আমাদের হোমিওপ্যাথির প্রিন্সিপাল হচ্ছে আমাদের মায়াজম বুঝতে হবে, আমাদের সোরাস, সিফিলিস, সাইকোসিস মায়াজম বুঝে তখন সেখানে চিকিৎসা দিতে হবে। তো আসলে হোমিওপ্যাথি রোগের স্তর এবং চিকিৎসার স্তর সম্পূর্ণ ভিন্ন, ইলেকট্রোন্যাচুরোপ্যাথি রোগের স্তর এবং এটার চিকিৎসার স্তরও ভিন্ন। দুইটা চিকিৎসা একদম সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী, যার কারণে দুইটাকে আমরা একত্র যেন না করি। আমরা এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথিকে ইলেকট্রোন্যাচুরোপ্যাথির মতনই আমরা দেখি। আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথি চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ধরনের ল্যাকিং আছে, আমাদের নিউট্রিশনের ল্যাকিংটাকে পূরণ করে রোগ আরোগ্য করা হয়। ঠিক আছে, আমাদের যে মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স আসতেছে ইন ফিউচারে, আপনি দেখবে যে নিউট্রিশনের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা সময় আসবে আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তখন কি হবে? অ্যান্টিবায়োটিক যখন কাজ করবে না, তখন মানুষ কোথায় যাবে বলেন? বিগত প্রায় 7-8 বছরের মধ্যে কোনো ধরনের নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়নি। 7 থেকে 8 বছর ধরে, কিংবা আরো বেশি সময় ধরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়নি, এবং বিজ্ঞানীরা দেখতেছেন আগামী 7-8 বছরের মধ্যে মানে পৃথিবীর প্রায় 50 থেকে 70% রোগী মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে ফেলবে। তার মানে 2 জন রোগীর মধ্যে 1 জন রোগীর শরীরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো ওই সময় কোনো রোগী যদি ইমার্জেন্সি কোনো চিকিৎসা দরকার হয়, তখন কিন্তু এলোপ্যাথি ডাক্তাররা হাত তুলে বসে থাকবে যে আমাদের কিচ্ছু করার নাই, কারণ তার শরীরে সব ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে আছে। আর এই অবস্থাতে মুক্তির একমাত্র পথ হচ্ছে এই আমাদের নিউট্রিশন বেসড ট্রিটমেন্ট। একমাত্র রোগীর শরীরের নিজস্ব ভাইটালিটিকে কাজে লাগিয়ে নিজের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে যে চিকিৎসা দেওয়া হবে, সেটাই একটা সময় জনপ্রিয়তা লাভ করবে। যার কারণে আমি বলি ইলেকট্রোন্যাচুরোপ্যাথির ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এখানে আমাদের লোকবল তৈরি করতে হবে, আমাদের ম্যান পাওয়ার তৈরি করতে হবে। ঠিক আছে, আমাদের এটার যে কি ভবিষ্যৎ,
এটা আসলে আপনারা গেস করতে পারতেছেন না এখনো, কারণ আপনারা তো এখনো এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথির সাগরে ডুব দিতে পারেন নাই। হুম, এটাকে ডুব দিতে হইলে আমাদের আরো বেশ কিছুদিন সাধনা করতে হবে, আরো শ্রম দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালিরা যেদিকে ভিড় সেদিকেই দৌড়াই, ঠিক আছে? হুম, যেখানে চমক সেখানে আমরা দৌড়াই, কিন্তু চমকটা যে আসলে এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথির মধ্যে আছে, আর সেই চমকটাতে আমাদের বের করে নিয়ে আসতে হবে, এটা যে আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা এখনো আমরা নিজেরা নিজেদের কাঁধে নিতে পারি নাই। যার কারণে যতদিন আপনারা সবাই একত্রিত না হতে পারবেন, যতদিন এই সিস্টেমটাকে আপনারা বোঝার জন্য চেষ্টা না করবেন, ততক্ষণ হয়তো এই সিস্টেমটাকে দিয়ে আপনারা স্যাটিসফ্যাকশন আনতে পারবেন না। যাই হোক, তারপরও আমাদের চেষ্টায়, আপনাদের পরিশ্রমে আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে আসছি। আমরা এখন বলতে পারি যে না, এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথিক মেডিসিন অবশ্যই মানুষের দেহে কাজ করে, অবশ্যই অনেক জটিল জটিল রোগী আমরা আরোগ্য করতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সামনে হয়তো এটাকে আরো ব্যাপকভাবে, জোরালোভাবে এটাকে আমরা মূল্যায়ন করতে পারবো। ওকে, যাই হোক, এটা কিন্তু আমাদের অ্যাস্ট্রিটাকে মেন্টাল ডিসঅর্ডারও কিন্তু কাজ করে। হ্যাঁ, যদিও আমি এখনো পর্যন্ত মেন্টাল ডিসঅর্ডারের চিকিৎসাতে হোমিওপ্যাথির যে বেস্ট ট্রিটমেন্ট আমি কোনোটাই মনে করি না, কিন্তু ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতেও কিন্তু আমরা মেন্টাল ডিসঅর্ডারে মেডিসিন অ্যাপ্লাই করতে পারবো, এবং এটা স্কিন ডিজিজের উপর খুবই ভালো কাজ করে, এবং ফ্যাট এর যে লেয়ারটা আছে, ফ্যাট লেয়ারের উপর এটা খুব ভালো কাজ করে। রোগী পাতলা, রোগা পাতলা থাকে, রোগা পাতলা রোগীদের জন্য এই অ্যাস্ট্রিটা ব্যাপক ব্যবহার করা হয়। যাদের হরমোনাল ডিসঅর্ডার তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রিটা ব্যবহার করা হয়। সাবকিউটেনাস গ্ল্যান্ড, ঠিক আছে, সেবাসিয়াস যে গ্ল্যান্ডগুলো থাকে, মিড ডার্মিসে অবস্থিত, এবং যেখানে চুলের ফলিকুলের বিকাশ লাভ করে, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে আমরা S2টাকে ব্যবহার করব, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে লেয়ারগুলোতে আছে সেখানে আমরা S3 ব্যবহার করব। যেখানে ঘামাচি দেখা দেয়, ঘামাচি দেখা দিলে বা চর্ম ঝুলে গেলে বা বার্ন হলে আমরা এই S3টাকে কার্যকরী মনে করি। যাদের আগুনে পুড়ে গেছে, এখন কি করবেন? আপনি তাকে S3 এবং WE-D4 তৈরি করে ওইখানে আপনি কিছুক্ষণ এটা প্রলেপ দেন, দেখবেন যে তার জ্বালা পোড়াটা কমে গেছে, ঠিক আছে। S3 এবং WE, যেখানে আঘাত পাইছে, আমাদের মাংসপেশি বার্ন হয়েছে, সেখানে আপনার S3 WE-টা প্রয়োগ করে দেখবেন, ঠিক আছে। অনেকে বি ব্যবহার করে, শুধু বি ব্যবহার করলে অনেক সময় জ্বালা পোড়া কমে যায়, তবে আপনি S3টা এবং WE-টা ব্যবহার করলে আর কিচ্ছু লাগবে না, এখানে দেখবেন যে দ্রুত বার্নিং সেন্সেশনটা কমে আসবে এবং সেই স্কিনটা ধীরে 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 আপনি রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। S3 কনস্টিপেশনের ক্ষেত্রে খুবই কাজ করে, যেখানে অন্ত্রের জল, মানে অন্ত্রের মধ্যে যে পানিটা বাড়ানো দরকার। কারণ কনস্টিপেশনটা কেন হয়? আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন লেভেলে ওয়াটার ফ্লোটা কমে যায়, ঠিক আছে, পানিটা ধরে রাখতে পারে না। কেন পারে না? এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ ফাইবার সমৃদ্ধ খাবার আমরা খাই না। আমরা যখন প্রচুর পরিমাণ রিচ ফুড খাই, ফ্যাট এবং প্রচুর পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাই, তখন এগুলো আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করে ফেলে, আর যার কারণে দেখা গেছে আমাদের ইন্টেস্টাইনাল লেভেলে পানির অভাব পড়ে এবং তখন আমাদের কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো যখন সাধারণত আমাদের ডাক্তাররা মেডিকেল সায়েন্স বলে প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ শাক, তারপরে আপনার যে কোনো ফলের বাকল, সবজির বাকল সহ খাবেন, এই ধরনের ফাইবার সমৃদ্ধ যদি আপনি খাবারগুলো খান, তাহলে দেখা যায় আমাদের এই ফাইবারগুলো কি হয়, পানিতে অ্যাবজর্ব হয় না, পানিগুলো ধরে রাখে, যার কারণে দেখা গেছে আমাদের ইন্টেস্টাইনাল লেভেলে, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনে আপনার এই ফাইবারগুলো প্রচুর পরিমাণ পানি জমা হয়ে থাকে, যার কারণে আমাদের পেটটা পরিষ্কার হওয়ার জন্য খুবই মানে সহযোগিতা করে। ঠিক আমাদের এই S3টা এই অন্ত্রের ভিতরে পানির ফ্লোটাকে বাড়াতে সাহায্য করে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। যেখানে আপনি হয়তো বা কনস্টিপেশনে S1 ব্যবহার করবেন, কোনো কোনো ক্ষেত্রে S2 ব্যবহার করবেন, S3 ব্যবহার করবেন, ঠিক আছে, কিন্তু আপনি S3 দিয়েও কিন্তু কনস্টিপেশন আরোগ্য করতে পারেন, ঠিক আছে। আমরা কিন্তু এটা আসলে গুরুত্বই দিচ্ছি না, বুঝতেছি না, যার কারণে আপনি যখন দেখবেন S1 S2 ফেল করতেছে, S10 ফেল করতেছে, সেখানে আপনি S3 প্রয়োগটা খুব দ্রুত করেন, এবং দেখবেন যে তার এই কনস্টিপেশনের সমস্যাটা পার্মানেন্টলি সলিউশন হয়ে গেছে।
যাদের ধবল রোগ, স্কিনের ধবল রোগ, ঠিক আছে, যেখানে সেন্সেশন থাকে না, এই সকল রোগের ক্ষেত্রে আমাদের S3 ব্যবহার হয়। যে সকল রোগে গন্ধযুক্ত থাকে, যেহেতু এখানে রিউম একটা মেডিসিন, আপনাদেরকে আগেই বলছি, হ্যাঁ, এই রিউমের প্রধান লক্ষণ হচ্ছে যে কোনো আমাদের শরীরের দাঁত দিয়ে যে স্রাবগুলো বের হয় প্রচন্ড দুর্গন্ধযুক্ত থাকে। হ্যাঁ, তার মানে যে সকল অঙ্গের তীব্র গন্ধযুক্ত স্রাব থাকে তা নিয়ন্ত্রণ করে, যেমন দুর্গন্ধযুক্ত শ্বাস, দুর্গন্ধযুক্ত মল, দুর্গন্ধযুক্ত মাসিক, সাদা স্রাব, এই ধরনের যে কোনো রোগের সাথে দুর্গন্ধ থাকুক কেন, আপনি প্রথমত S3টাকে ব্যবহার করবেন। ঠিক আছে, S3 আমাদের তরুণাস্থির ব্যথায় ব্যবহার হয় এবং জয়েন্টের পেইনও ব্যবহার হয়। ঠিক আছে, অলিগোস্পার্মিয়া মানেটা কি? লো স্পার্ম কাউন্ট, যাদের স্পার্মটা লো হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে অলিগোস্পার্মিয়া বলে। ঠিক আছে, এটা আমাদের মেল ইনফার্টিলিটির একটা মেজর কজ। হ্যাঁ, মানে পুরুষ বন্ধ্যাত্ব যারা ভোগে তাদের মূল সমস্যা হচ্ছে যে তাদের স্পার্মটা লো হয়ে যায়। যেখানে এটা মিনিমাম মানে 40 মিলিয়ন থাকা উচিত মিনিমাম, সেখানে হয়তো তাদের 5, 10, 15, 20 মিলিয়ন থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই S3টাকে ব্যবহার করি, তাদের এই স্পার্ম কাউন্টটা ধীরে ধীরে বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাদের একদমই মানে আপনার স্পার্ম থাকে না, তাদেরকে সেটাকে বলা হয় এজোস্পার্মিয়া। তো এজোস্পার্মিয়াতেও আমাদের এই ইলেকট্রোন্যাচুরোপ্যাথির মেডিসিন ব্যবহার করা হতে হবে। সেখানে সফলতা কতটুকু দ্রুত এবং কত তাড়াতাড়ি আসবে আমি জানি না, তবে আপনি ব্যবহার করে দেখেন। অলিগোস্পার্মিয়াতে আপনি চমৎকার রেজাল্ট পাবেন, কারণ অলিগোস্পার্মিয়াতে আপনি যখন দেখা যায় যাদের 10 থেকে 20 মিলিয়ন আপনার থাকে, স্পার্ম থাকে, এটাকে বলা মাইল্ড অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, যাদের 5 থেকে 10 মিলিয়ন থাকে তাদেরকে বলা মডারেট অলিগোস্পার্মিয়া। এই দুইটা ক্ষেত্রে আপনি কিন্তু ওষুধ দেওয়ার সাথে সাথে 1 থেকে 15 দিন থেকে 1 মাসের মধ্যে রোগী রিকভার হওয়া শুরু করবে। ঠিক আছে, এবং 2-3 মাস পরে দেখবেন যে রোগী 100% ফিট। কিন্তু যেখানে আপনার দেখবেন যে 5 মিলিয়নের নিচে, সেটা সিভিয়ার অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে রোগীকে সময় দিতে হবে 5 থেকে 6 মাস, রোগীকে হেলথ কনসিয়াস হইতে হবে এবং আমাদের ওষুধ খেতে হবে, তাহলে তার এটা নর্মাল অবস্থায় চলে আসবে। কিন্তু যেখানে আপনি জিরো মানে চলে আসে, একদম নীল হয়ে যায়, সেটা কিন্তু এজোস্পার্মিয়া। আর এজোস্পার্মিয়া কিন্তু আরোগ্য করা অনেক কঠিন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমরা সেখানে যদি S3, C3, L1, VAN1, G4 এ আমরা কন্টিনিউ 3 মাস প্রয়োগ করতে পারি, আশা করি সেখানে স্পার্ম তৈরি হওয়া শুরু করবে। ঠিক আছে, আর তারপর আমরা অবশ্যই কজেশন দেখব। কজেশন দেখে আমরা যদি প্রয়োজন হয় অন্যান্য মেডিসিনগুলো প্রয়োগ করব। আদার্স আমরা হোমিওপ্যাথিও প্রয়োগ করতে পারি। হ্যাঁ, আমরা কনস্টিটিউশন ধরে, আমাদের মায়োমেটিক কজ ধরে আমরা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে রোগী আরোগ্য করা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ওকে, এটা ছাড়াও যাদের স্পার্ম কর্ডে ইনফ্লামেশন হয়, ঠিক আছে, তারপর স্ক্রোটামটা অ্যাট্রোফি হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, হ্যাঁ, যাদের প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হয়, ঠিক আছে, ইরেকশন ডিসফাংশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই S3, C3 আর এটাকে আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে, যাদের কাফ মাসেলস ক্র্যাম্প হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের S3, C5, F1, RE কিংবা WE প্রয়োগ করতে পারি। ইপিলেপসির ক্ষেত্রেও কিন্তু আমাদের S3 কাজ করে। যেখানে S1 প্রয়োগ করে কোনো ভালো ফলাফল আমরা পাবো না, সেখানে S3, A1, F1, WE কিংবা YE প্রয়োগ করে আমরা ইপিলেপসি রোগী মানে মৃগী রোগীকে আরোগ্য করতে পারি। ঠিক আছে, গ্লোসাইটিসও আমরা কিন্তু এই S3টাকে ব্যবহার করতে পারি। S3, C13, A2, G। ওকে, গ্যাস্ট্রালজিয়া, হ্যাঁ, গ্যাস্ট্রালজিয়াতেও কিন্তু আমরা এই S3টাকে প্রয়োগ করতে পারি। আমরা আগেই বলছি S3 কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর চমৎকার মেডিসিন। যখন S1 এবং S2টা ফেল করবে, তখন S3 দিয়ে আমরা এই সকল রোগীগুলোকে আরোগ্য করতে পারবো। যার কারণে এইগুলা বোঝার জন্য আপনাকে অবশ্যই অবজারভেশন করতে হবে যে আমার S1টা কেন ফেল করলো, S2টা কেন ফেল করলো, সেখানে আমাদের S3 কেন প্রয়োগ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের একদম শুরুতেই হতাশ হওয়া যাবে না যে হারে আমার তো মেডিসিন প্রয়োগ করলাম, S1টা প্রয়োগ করলাম কিংবা S2টা প্রয়োগ করলাম, ফেল হয়ে গেল, তাহলে আমাদের কি করণীয়? তার মানে রোগী আমি ধরে রাখতে পারবো না, এই রোগী চিকিৎসা দিতে পারবো না? পারবেন। আপনি রোগীর স্টেজ বুঝতে হবে। যখন আপনি S1, S2 দিয়ে ফেল করে ফেলতেছেন, তখন আপনি বুঝবেন যে এই রোগীটা একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে, সেখানে আমরা S3 প্রয়োগ করব। ঠিক আছে, যারা মাস্টারবেশন করে, যাদের স্বপ্নদোষ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই S3, C3, B টাকে যদি প্রয়োগ করি,
হ্যাঁ একটু নেগেটিভ প্রয়োগ করি, তাহলে কিন্তু তাদের মাস্টারবেশনের ইচ্ছাটা যেমন কমে যাবে এবং আপনার স্বপ্ন দোষটাও কিন্তু কমে যাবে। এটা পরীক্ষিত, আমাদের অনেক ডাক্তার এবং নিজেও আমি কয়েকটা রোগীকে আরোগ্য করেছি, ঠিক আছে। যাদের ঘাম কম বের হয় শরীর থেকে, হ্যাঁ শরীরের জল কমে গিয়ে মাথা ব্যথা হয় যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাস্ট্রিটা ব্যবহার করতে পারেন। হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি, বিশেষ করে যারা অ্যাডাল্টের যদি হার্নিয়া হয় সেটা S3C15G প্রয়োগ করব। কিন্তু যাদের ইনফ্যান্টাল, যাদের বাচ্চা শিশু বাচ্চাদের যদি হার্নিয়া হয় সেখানে কিন্তু S3 প্রয়োগ না করে আমরা S2 প্রয়োগ করব। রিং ওয়ার্মার কিন্তু আমাদের এই S3 ব্যাপক ব্যবহার আছে। S3টাকে যদি আমরা রিং ওয়ার্মার ব্যবহার করি তাহলে রিং ওয়ার্ম আরোগ্য হবে। হারপিক জোস্টেরও এটা ব্যবহার আছে। ওকে, এই রিউম প্যাটাল যে মেডিসিনটা, এটা 5% S3 তে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবং বাকি যে 8টা ভেষজ আছে সেটা কিন্তু আমাদের S1-এও আছে, S2-তেও আছে, কিন্তু শুধুমাত্র একটা মাত্র ভেষজ চেঞ্জ করে আমাদের S1 থেকে S2-কে আলাদা করা হয়েছে, S2 থেকে একটা ভেষজকে আলাদা করে S3 করা হয়েছে, ঠিক আছে। বাকি ভেষজগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ভেষজে আছে, জাস্ট রেশিওটা বাড়ানো কমানো হয়েছে শুধুমাত্র একটা ভেষজকে, একটা মেডিসিনটাকে একটা প্রপার ওয়েতে ইউজ করার জন্য। তো এই ক্যালকুলেশনটা এখনো আমাদের হয়তো বোধগম্য হয় নাই, যেখানে কেন একটা ভেষজকে বেশি ব্যবহার করা হলো, কেন কম ব্যবহার করা হলো। এটা আমাদের এই ম্যাট্রি সাহেব দীর্ঘদিন গবেষণা করে হয়তো বা উনি এই সায়েন্সটাকে দিয়ে গেছেন আমাদের জন্য, আর আমরা এটাকে বেশ মানে সহজে ব্যবহার করে আমরা সফলকাম হচ্ছি। তো এটা মূলত শিশুদের একটা প্রতিকারক বলা যায়। হ্যাঁ, বাচ্চাদের যাদের দাঁত মানে না পড়লে, হ্যাঁ না পড়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। কিন্তু এটি সব মানুষের ক্ষেত্রে ব্যবহারে হয়, সব মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে তা না। এটি যৌনাঙ্গ, পাকস্থলী, মাথা, হাত, পা এবং ত্বকের সংবেদনশীল স্নায়ুর মধ্যেও কিন্তু এটা কাজ করে। যখন অতিরিক্ত যৌন ক্রিয়ার কারণে বা অন্য কোনো কারণে লিঙ্গ ঝুলে পড়ে তখন কিন্তু আপনি এটা ব্যবহার করা হয়। যাদের যৌন ইচ্ছা থাকে না তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা ব্যবহার হয়। হ্যাঁ, লিঙ্গ উত্তেজন হয় না, সেখানে S3 এই সমস্যার সমাধান করে। চর্মরোগের ত্বকের যে ডার্মিস অংশ আছে, তারপরে ইপিথেলিয়াল সেল, আরো নিচের লেয়ার, সেক্ষেত্রে এই S3 দীর্ঘস্থায়ী ভাবে প্রয়োগ করলে আপনার এই চর্মরোগ ভালো হয়। এবং ডায়রিয়া, আমাশয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের S3 ব্যাপকভাবে কাজ করে, যেখানে শ্লেষ্মা ঝিল্লি এই লক্ষণ থাকে সেখানে শ্লেষ্মিক ঝিল্লিটাকে মানে রিডিউস করে আমাদের এই আমাশা এবং ডায়রিয়াকে আরোগ্য করতে এটা কার্যকরী হয়। অন্ত্রের সমস্যার ক্ষেত্রে যে কোনো রোগ হোক না কেন সেটাকে নিরাময় করে, যেমন এটা লিভারের উপর কাজ করে, কিডনির উপর কাজ করে, হ্যাঁ সংবেদনশীল স্নায়ু, হ্যাঁ শ্লেষ্মিক ঝিল্লি, হ্যাঁ উপর কাজ করে। এটা একজিমা, ডায়রিয়া, শুষ্ক চুলকানি, দাঁত, রক্ত বন্ধ করার জন্য, সোরিয়াসিস, হ্যাঁ এবং গাম থেকে অ্যালার্জি, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। যে কোনো কিছুর প্রতি অ্যালার্জি আমরা কিন্তু এই S3টাকে ব্যবহার করতে পারে। ত্বকের অ্যালার্জি হোক, হাইড্রোসিল, হ্যাঁ যাদের ইম্পর্টেন্সি, হ্যাঁ শুকনানোর ঘাটতি, হ্যাঁ এই ধরনের সমস্যাতে কিন্তু আমাদের S3 ব্যবহার করা। এটা শরীরকে মানে ডিটক্সিফিকেশন করতে কাজ করে। হ্যাঁ, নিয়মিত S3 ব্যবহার করলে রক্তের কোলেস্টেরলটা স্বাভাবিক অবস্থায় চলে আসে এবং এটি ক্যান্সারের পিণ্ডকে গলিয়ে দিতে সাহায্য করে। হ্যাঁ, এটি অ্যান্টি অ্যালার্জেটিক হিসাবে কাজ করে এবং S3WE যদি পজিটিভ ডোজ প্রয়োগ করা হয় তাহলে আমাদের সেক্সুয়াল রোগীদের সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি দূর হয়। হাতে ব্যথা কিন্তু সেক্ষেত্রে যদি S3 লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু এটা চমৎকার কাজ করে। মানে হাতে ব্যথা, বিশেষ করে আঘাতজনিত ব্যথা হইলেও কিন্তু আমাদের S3টাকে প্রয়োগ করতে হবে। এটা কোলেস্টেরলটা বৃদ্ধি স্বাভাবিক করতে সাহায্য করে। ওকে, আমরা যদি এই S3টাকে 180 ml পানির মধ্যে, মানে আপনার 180 ml পানির মধ্যে আমরা যদি এই S3L1C1 VAN1WEটাকে এক ফোঁটা করে প্রয়োগ করি এবং সারা দিন আমরা এটা এক চামচ করে 1 ঘন্টা পর পর রোগীকে প্রয়োগ করতে দেই, রোগীকে দেই, তাহলে যাদের শুকনো চুলকানি মানে ইচিং, প্রচন্ড চুলকানি
হ্যাঁ, সেই চুলকানিগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, চমৎকারভাবে কার্যকরী। ঠিক আছে? কোনো কিছুতে যে অ্যালার্জি আছে সেই অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু S1C1 C3 A3 VAR1Y এটা যদি 200 একসাথে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। যাদের পেইনফুল পাইলস, বেদনাদায়ক পাইলস, সেখানে কিন্তু আমাদের S3 C3 A2 L1 VAR1 BE নেগেটিভ ভাবে প্রয়োগ করলে আপনার এই পাইলসটা, ব্যথাটা দ্রুত কমে যায়। এটা প্রথমত এটা যাদের অকাল বীর্যপাত মানে দ্রুত বীর্যপাত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের S3টাকে প্রথমে 10,000 পাওয়ার একটা ডোজ প্রয়োগ করতে হবে, তারপরে ধীরে 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 তার ক্ষয় কমানো এবং অকাল বীর্যপাতের যে প্রোটোকলটা আমরা দিয়ে থাকি S3 C3 L1 VAN1 WE সেটাকে আমরা D4 থেকে প্রয়োগ করলে দ্রুত এখানে আমাদের রেজাল্ট পাওয়া সম্ভব। যাদের পায়ে ব্যথা হয় সেখানে D6 থেকে শুরু করতে হবে। এতে S3 5 ফোঁটা মিশিয়ে জেনারেল টনিকের সাথে যদি আমরা দিই তাহলে পায়ের ব্যথাটা আরোগ্য লাভ করে। শরীরের যে কোনো বাহ্যিক অংশে ফোড়া যদি হয় বাহ্যিক অংশে সেক্ষেত্রে আমরা S3টাকে প্রয়োগ করি। S3 C3 L1Y ফোড়ার উপর গরম যদি ছ্যাঁক দেই, তাহলে দেখা গেছে এই ফোড়াটা ফেটে যাবে। ঠিক আছে? এবং আভ্যন্তরিক শুকানোর জন্য আমাদের জিটাকে দিনে 3 বেলা ব্যবহার করতে হবে D5-এ। তাহলে দেখা গেছে আপনার এই ফোড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাদের থাইরয়েডিজম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা S3 C3 L2 RE আমরা D5-এ যদি প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে এই রোগীরা দ্রুত আরোগ্য লাভ করে। আর ইম্পটেন্সি, পুরুষত্বহীনতা, অকাল বীর্যপাত, যৌন দুর্বলতা, হস্তমৈথুনের কারণে দুর্বলতা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা S3 C1 কিংবা C3 RE এটা D4-এ যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাবো। যদি আমরা S3 C1 RE কে D4-এ এবং C3 VAN1G কে আমরা জেনারেল টনিকের সাথে যদি ব্যবহার করতে পারি তাহলে সেখানে কিন্তু চমৎকার রেজাল্ট পাওয়া যাবে। যাদের শরীরে লাল ফুসকুড়ি, শুষ্ক চুলকানি, সেখানে কিন্তু S3 C3 L1Y এটাকে প্রয়োগ করলে খুবই চমৎকার রেজাল্ট পাওয়া যায়। ওকে, অ্যালার্জি, আপনি এই প্রোটোকলটা একটু লিখে রাখেন। অ্যালার্জি, এনি টাইপ অফ অ্যালার্জির ক্ষেত্রে S1 S3 C3 A3 VAR1Y 200 এবং S5G 200 এটা অল্টারনেট করে আপনারা 1 মাস থেকে 2 মাস প্রয়োগ করেন, দেখেন সেই ক্ষেত্রে আপনার সমস্ত রোগীর অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের। আরেকবার একটু বলেন তো পাপন ভাই। S1 S3 C3 A3 VAR1Y 200 এবং 200x, তাহলে এখানে 1 2 3 4 5 6টা তাহলে কত ফোঁটা করে? S5G আপনি সবগুলো 5 থেকে 7 ফোঁটা করে দেন, সমস্যা নাই। ও, এটার সাথে S5G-ও আছে? S5G আলাদা, 200 S5G আলাদা, 200 দুইটা 200 দুইটা প্রোটোকল অল্টারনেট করে চালান, ইনশাআল্লাহ দেখবেন যে এখানে চমৎকার রেজাল্ট আপনি পেয়ে গেছেন। ঠিক আছে? স্যার দ্বিতীয় প্রোটোকলটা লিখতে পারেন না স্যার? S5GE GE এটা কতক্ষণ পর পর খাবে? এটা দিনে 3 বেলা করে দেন না আপনি। আপু 2C-টা 200টা বেশি দেওয়া যায়, সমস্যা হয় না। আচ্ছা, 3 বেলা মানে দুটাই 3 বেলা অল্টারনেট করে? হ্যাঁ অল্টারনেট করে মানে একটা খেলো আবার তার কতক্ষণ পরে আরেকটা দিতে পারবো? খাওয়ার আগে, খাওয়ার পরে। আচ্ছা। আর অ্যাকিউটের ক্ষেত্রে আর ক্রনিক যদি হয় তার অ্যালার্জি, যে সেক্ষেত্রে কি এটা তো অ্যালার্জি, আপনি এটা কন্টিনিউ দিবেন। আর যদি দেখেন যে তাদের প্রচন্ড চুলকানি হচ্ছে সেক্ষেত্রে S3 L1C1 VAN1 WE এটা আপনি 1 ফোঁটা 200 ml পানির সাথে মিশাইয়া সারাদিন খাওয়ান, দেখবেন যে তার চুলকানি কমে গেছে। S3 L1C1 VAN1 WE 1 ফোঁটা করে নেবেন 200 ml পানির সাথে, তারপর এটা সারাদিন একটা খাবেন। স্যার S3 L1C1 তারপরে কি স্যার?
ভেন 1WE। ভেন 1WE। ভ্যান 1WE 5 ফুটা করে দিব স্যার সবগুলা থেকে। হুম। এক ফোঁটা। 1 ফুটা এক ফোঁটা করে। 200 ml পানিতে। 200 ml পানিতে, জি। স্যার এটা খাবে কতটুকু করে? স্যার এটা কি অ্যালার্জির জন্য? না, এটা চুলকানির জন্য। একুইট বলতেছে না, একুইট চুলকানি, একুইট। না হলে তো যাদের ক্রনিক আছে তাদেরকে ওই 2টা ডোজ দিয়ে দিবেন, ওই 2টা প্রোটোকল দিয়ে দিবেন। 2টা প্রোটোকল কন্টিনিউ করো, 1 মাস 2 মাস 3 মাস করার পরে দেখবেন সে গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ খুব মজা করে খেতে পারবে, সমস্যা হবে না। আচ্ছা। আর SCL1 C1 ভেন 1WE এটা 1 ফোঁটা করে 200 পানিতে, এটা সারা তাদের দিনে প্রচন্ড চুলকানি, অ্যালার্জি কমতেছেই না, চুলকাচ্ছে প্রচন্ড, এটা আপনি তাদেরকে এই কন্ডিশনে, একুইট কন্ডিশনে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা কতক্ষণ, কয় ফোঁটা করে দিব? 1 ফোঁটা করে দিয়ে বানাবেন। আর রোগী 5 ml করে খাবে, 5 ml। 5 ml করে। আচ্ছা স্যার এটা কি D3 ব্যাচ? হ্যাঁ, D3 ব্যাচ। স্যার এটা কি ডিস্টিল ওয়াটারে দিব? হ্যাঁ। আরএস দিব না স্যার? আরে 2-4-10 ফোঁটা দেওয়া যায়, সমস্যা নেই। 1-2 দিনের মধ্যে তো আর পানি নষ্ট হয়ে যাবে না, তারপর 2-4-5-10 ফোঁটা দিয়ে দিব, সমস্যা কি। জি স্যার। স্যার ক্লাসটা তো 11টা থেকে ঠিক ছিল স্যার, এত কষ্ট করে গেল 10টা থেকে স্যার। না স্যার 10টাই ভালো হয়েছে। 10টা থেকে এই সময় খাবার টাবার দেওয়া লাগবে, ঝামেলা হয়। শোনেন, আমাদের শরীরটা আরো খারাপ হবে যত দেরি করে ক্লাস হবে। স্যার 10টা ঠিক আছে, 10টা ঠিক আছে। এই যে 10টা থেকে শুরু করছি, শরীরও এখনো 11:30টার মধ্যে আমাদের ক্লাস 11টা থেকে 12টা ক্লাস করতে সাথে ই করা যায় না। ওই দিন তো